আমি নিলয়, সিরাজগঞ্জ থেকে। আমি একটা বেসরকারি হাসপাতালে কর্মরত আছি। কিছু গোপনীয়তার কারণে আমি ঘটনার স্থান উল্লেখ করতে পারছি না বলে দুঃখিত। আরেকটা কথা, বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার। ঘটনার সময়কাল আমাদের মুক্তিযুদ্ধের আগে। ঘটনাটা ঘটে আমার দাদার সাথে। তখনকার সময় গ্রাম অঞ্চলে এত বিদ্যুৎ, ল্যাম্পপোস্ট, টর্চ, মোবাইল ছিল না। এখানে ছোট বাচ্চারাও ঘুমায় রাত 12টার দিকে, কিন্তু সেই সময় সন্ধ্যা রাতেও রাস্তায় একটা মানুষ দেখা যেত না। রাত 8টা মানেই নিরিবিলি, চুপচাপ এক পরিবেশ। ঘটনা শুরু হয় আমার দাদার সাথেই। আমার দাদার একজন গরুর ব্যাপারী ছিলেন। আমাদের বাড়িতে মুদির দোকান ছিল। অনেকেই জানেন হয়তো, ইসলামিক মাহফিল অনেক বড় সড় পরিসরে আয়োজিত হয়। আগের সময়ও তেমন ছিল। আমার দাদা তার দোকানের কিছু মালামাল সহ সেই ইসলামিক মাহফিলে ছোট্ট একটা স্টল দেন। যেখানে ইসলামিক মাহফিল হচ্ছে সেটা আমাদের বাসা থেকে 2 গ্রাম পরের একটা মাদ্রাসা। বেচা কেনা শেষ করতে করতে রাত প্রায় 9টা বেজে যায়। তখন আমার দাদা চিন্তা করেন, অনেক রাত হয়ে গেল, এখন বাড়িতে ফিরতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, এই ঘটনা ঘটে আমার দাদুর বিয়ের কয়েক মাস আগে। যাই হোক, উনি তার দোকানের সব মালামাল গুছিয়ে একটা টেবিল উল্টা করে সেখানে সব জিনিস রেখে মাথায় নিয়ে হাঁটা শুরু করেন। তখন ছিল না পাকা রাস্তা, ছিল না ভ্যান গাড়ি। তখন উনি চিন্তা করেন, এই কাঁচা রাস্তা ঘুরে যেতে অনেক সময় লাগবে। এক কাজ করি, মাঠের ভেতর দিয়ে যাই, কেউ না কেউ যাওয়া আসা করবেই। এই ভেবে উনি মাঠের ভেতরে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। ওনার কাছে আলো বলতে শুধু একটা হ্যারিকেন। হ্যারিকেনের অল্প আলোতে উনি জমির আইল ধরে হেঁটে যাচ্ছেন। মাঝে মাঝে হালকা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর মৃধা বাড়ির তাল বাগান দেখতে পান দূরে। বলে রাখি, এই মৃধা বাড়ির তালের বাগান বলতে মাঠের মাঝে একটা পরিত্যক্ত বাগান টাইপের। সেখানে বেশ কিছু আম গাছ আর বড় বড় তাল গাছ আছে। এই জায়গা নিয়ে অনেক ঘটনা আছে, সেগুলো অন্যদিন লিখব। যাই হোক, জায়গাটা এমনিতে ভয়ের। আমার দাদা তখন যুবক মানুষ। ওনার কথা কিসের ভয়, যা হবে দেখা যাবে, আমি বাগানের ভেতর দিয়ে যাব। যেই ভাবা সেই কাজ। উনি সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করেন। বাগানের ভিতরে ঢুকতেই একটা গরম বাতাস এসে তার গায়ে লাগে। এই ঠান্ডা পরিবেশে এমন গরম বাতাস এমন ভাবে তার গায়ে লাগে, তিনি একটু অবাক হন। বাগানের ভেতরের ছোট আঁকা বাঁকা রাস্তা, তাল গাছ, আম গাছের নিচ দিয়ে হাঁটতে থাকেন তিনি। প্রথমে তাল গাছটা পার হয়ে যেতেই ধপাস করে ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ পান। উনি ভাবেন অনেক সময় সাপ তাল গাছ থেকে নিচে পড়ে, না হলে বাদুড় হবে হয়তো। আর একটু সামনে যেতেই একটা সাদা টুপি পাঞ্জাবি পরা হুজুরকে আসতে দেখেন তিনি সেই বাগানের রাস্তা দিয়েই। হ্যারিকেনের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে, আমার দাদার মাথায় যেহেতু বোঝা, তাই উপরের দিকে তাকাতে পারছেন না। তিনি শুধু বুঝতে পারছেন লোকটির বুক অবধি তিনি দেখতে পাচ্ছেন। আমার দাদা ওনাকে বললেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কি ইসলামিক মাহফিলে যাচ্ছেন? আর একটু পরে আখেরি মোনাজাত হবে, তাড়াতাড়ি যান। হুজুরটি জবাবে বলেন, ওয়ালাইকুম আসসালাম, আমি কোথাও যাচ্ছি না, কিন্তু আপনি আপনার ভালো চাইলে দ্রুত এই জায়গা ত্যাগ করুন। আমার দাদা একটু ভ্যাবা চাকা খেয়ে যান। ওনার কথা বুঝে উঠতে পারেন না। হুজুরটি বেশ খানিকটা দূর দিয়ে পাশ কাটিয়ে চলে যান। আমার দাদা ভাবতে থাকেন, কি হলো? উনি 7-5 ভাবতে ভাবতে এগোতে থাকেন। হঠাৎ একটা বাতাস ওনার হ্যারিকেনের আলো কিভাবে যেন নিভিয়ে দেয়। উনি অন্ধকারে এগোতে থাকেন। হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা ধাক্কা লাগে। উনি কিছু না বুঝে পা হ্যাঁচকা টান দিয়ে জিনিসটাকে দূরে সরিয়ে দেন। সাথে সাথে মনে হয় যেন সেই বাগানের আম গাছ, তাল গাছের ডালপালা ভেঙে চলে যাচ্ছে। প্রচন্ড ঝড় হচ্ছে, বাতাসের শ শ শব্দে চারিদিকে উন্মাতাল অবস্থা। কিন্তু আমার দাদার গায়ে একটু বাতাস লাগছে না। উনি দ্রুত পা চালাতে লাগলেন। বাগানের শেষের দিকে এগোতেই একটা গোল লাল আলো তার মাথার ওপর দিক দিয়ে উড়ে সেই রাস্তার শেষ বরাবর মাটিতে নামলো। আমার দাদা থেমে গেলেন। কি করবেন কিছু বুঝতে পারছিলেন না। এতক্ষণে তার ভয় লাগা শুরু হয়েছে। তোড় জোর করে তিনি দোয়া পড়তে শুরু করেন। চোখ বুঝে উনি দোয়া পড়ছিলেন। হঠাৎ তিনি পিঠে একটা হাতের স্পর্শ টের পেলেন।
কিছু বুঝে ওঠার আগে সজোরে একটা থাপ্পড় খেলেন। এবার ছিটকে পড়লেন বাগানের জমিতে। তার পায়ে প্রচন্ড ব্যথা। তাকিয়ে দেখেন সেই আলোটা বাগান থেকে হাওয়ায় ভেসে ভেসে তার দিকে আসছে। আমার দাদা সব ফেলে এক দৌড় দিলেন সামনের দিকে। সেই আলো কিছুক্ষণ তার মাথার ওপর দিয়ে যাওয়া আসা করলো। উনি কিচ্ছু না ভেবে মাঠ পার হয়ে একটা বাড়িতে গিয়ে জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। আমার দাদাকে ওই বাড়ির লোকেরা চিনতে পেরে পানির ছিটা দেন। জ্ঞান ফেরানোর পরে আমার দাদা শুধু একটু বলেন, ওই লাল আলো। ওনারা বুঝতে পারেন আমার দাদা ভয় পেয়েছেন। সেই রাতে আমাদের বাড়িতে পৌঁছে দেন। তখন অনেক রাত হওয়ায় কিছু জিজ্ঞেস করে না কেউ দাদাকে। পরের দিন সকালে আমার দাদা শুধু এইটুকু বলেন যে মেধাবাড়ির বাগানে বড় লাল আলো। এরপর ওনার প্রচন্ড জ্বর আসে। উনি আবল তাবল বকতে থাকেন, মেরে ফেলো, আমার লাগবে না, তুমি নাও, আমাকে যেতে দাও, আমি আসবো না, তুমি কি চাও। এমন নানা রকম কথা বলতে থাকেন। সারাদিন ওনার জ্বর থাকে, সারা রাত জ্বর থাকে। পরের দিন এক কবিরাজ ডাকা হয়। কবিরাজ এসে বলেন উনি ভয় পেয়েছেন, তাই এত জ্বর। পানি পড়া দিয়ে যান আর গুড় পড়া দিয়ে যান। বিশেষ দ্রষ্টব্য, গ্রামে পানি পড়া আর গুড় পড়া দিয়ে ভয় ছাড়ানো হয়। এটা এক্সপিরিয়েন্স আমি নিজেও করেছি। যাই হোক, 2-3 দিন পর একদম সুস্থ হয়ে যায়, শুধু পা মাঝখানো ব্যথাটা থেকে যায়। উনি ঠিক হওয়ার পর সবাইকে পুরো ঘটনা খুলে বলেন। আমার দাদার বাবা বলেন উনি পরের দিন সকালে সেই বাগানের ওখানে গিয়েছিলেন মালামালগুলো আনতে। গিয়ে দেখেন সবকিছু একদম সাজানো গোছানো অবস্থাতেই আছে। আমার দাদা ওনাকে বলেন ধাক্কা লেগে তিনি মাটিতে ফেলে দিয়েছিলেন সবকিছু, কোনোভাবেই গুছিয়ে থাকার কথা না। যাই হোক, উনি সুস্থ আছেন সেটা ভেবেই সবাই কথা ভুলে যায়। না, এখানেই শেষ নয়, ঘটনার শুরু এখানে। বলতে গেলে সবকিছুর শিরোনাম এখান থেকে। আমার দাদা প্রায় সবকিছুই ভুলে গিয়েছিল। এভাবে কেটে গেছে 3-4 মাস। আমার দাদা নতুন বিয়ে করে আমার দাদিকে ঘরে নিয়ে আসেন। এখনকার সময় নতুন বউকে দিয়ে কোনো কাজই করতে দেয়া হয় না, কিন্তু সেই সময় এমন ছিল না মোটেও। আমার দাদার বিয়ের 4 দিনের দিন সন্ধ্যায় একটু পরে প্রচন্ড রকমের মেঘ করায় আমার দাদির শাশুড়ি আমার দাদিকে বলেন নদীর পাড়ে থেকে রান্নার শুকনা লাকড়ি তুলে নিয়ে আসতে। আমার দাদি তার শাশুড়ির কথা মতো নদীর নিচে সেই পাড় থেকে লাকড়ি নিয়ে আসতে যান। প্রথম এক ঝাঁক লাকড়ি রেখে আবার যখন আনতে যান, উনি দেখেন ওনার মাথার ওপর দিয়ে লাল বড় একটা আগুনের গোলার মতো কিছু নদীর এপার থেকে ওই পারে শিমুল গাছে গিয়ে পড়ল। উনি একটু ভয় পেলেও লাকড়ি নিতে গেলেন। দ্বিতীয়বার এনে তৃতীয়বার যখন আবার গেলেন, উনি ঝাঁকায় লাকড়ি তুলছেন, এমন সময় সেই আলো সোজা এসে তার 10 হাত দূরে থামে। আমার দাদি ভয় পেয়ে সব ফেলে দৌড়ে চলে যায়। আমার দাদা বাড়ি এসে এই ঘটনা শুনে রাগারাগি করেন, কেন নতুন বউকে সন্ধ্যার পরে বাইরে যেতে দেয়া হয়েছে। এরপর আমার দাদা তার গরুর ব্যবসায় লস খান। 2টা গরু কোনো কারণ ছাড়াই মারা যায়। বলতে গেলে একরকম আমার দাদা আর্থিকভাবে ভেঙে পড়েন। সেদিন রাতে আমার দাদা ঘুমের মধ্যে স্বপ্ন দেখল কেউ একজন মানুষের মতো, তার চারপাশে অনেক আলো, তার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। তিনি আমার দাদাকে বলছেন, তোর বাসার নদীর পাশের তেঁতুল গাছটার নিচে অনেক সোনাদানা আছে, তুই যদি এগুলো পেতে চাস তাহলে অমাবস্যার রাতে তোকে এক কাপড়ে এসে তুলে নিতে হবে। এরপরে তোকে একটা ছাগল এখানে দিয়ে যেতে হবে। সে স্বপ্নের মাঝে আরেকজন এসে সেই আলোকে দূরে সরিয়ে আমার দাদাকে বারণ করছে, ভুলেও এই কাজ করতে যাবেন না, তাহলে জীবন হারাতে হবে। এটা একটা মায়াজাল, এই ফাঁদে পা দিবেন না। এরপর আমার দাদাকে কে যেন ধাক্কা দেয়। উনি অন্ধকারের মধ্যে পড়ে যান। সাথে সাথে চিৎকার দিয়ে ওনার ঘুম ভাঙে। উনি আমার দাদিকে কিছু বলে না। এই পুরো ঘটনাটাই উনি গোপন রাখেন। পরের দিন একই স্বপ্ন উনি আবার দেখেন। এভাবে প্রায় রাতে এই স্বপ্ন দেখতে থাকেন। এক প্রকার বলতে গেলে হিপনোটাইজ হয়ে যান তিনি। দেখতে দেখতে অমাবস্যার রাত চলে আসে। সবাই ঘুমানোর পর আমার দাদা হাতে একটা গামছা আর লাঠি নিয়ে নদীর পাড়ে তেঁতুল গাছের নিচে যান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর উনি কিছুই দেখতে পায় না। যখন উনি ঘুরে বাসার দিকে আসবেন, তখন কাঁচা টাকা থলেতে রেখে ঝাঁকুনি দিলে যেমন শব্দ হয় তেমন শব্দ শুনতে পান। পেছনে ফিরে দেখেন একটা টাকার থলে, কিন্তু সেটা হাওয়ায় ভেসে আছে, আর সেখান থেকেই
কাঁচা টাকার শব্দ আসছে। আমার দাদা লাঠি দিয়ে সেই থলেতে একটা বাড়ি দেন। কালো ধোঁয়া সেই থলে থেকে বের হয়ে চারিদিকে ভরে যায়। একটা মোটা কণ্ঠে বলতে থাকে, মূর্খ, আমাকে আঘাত করলি। তোকে আমি ধনী বানাতে চেয়েছিলাম আর তুই আমাকে আঘাত করলি। এর ফল তুই পাবি। আমার দাদা পেছন ফিরে দৌড় দিতেই তার পায়ে কিছু একটা আটকে যায়। তিনি নড়তে পারেন না। আমার দাদা চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। আমার দাদা চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকেন। কিছুক্ষণ পর আমার দাদির ডাক শুনতে পান। আমার দাদি নদীর দিকে আসছেন ডাকতে ডাকতে। আমার দাদা লক্ষ্য করেন তার পা ছিঁড়ে গেছে। তিনি হাঁটতে পারছেন, আবার কথাও বলতে পারছেন। আমার দাদিকে সাথে নিয়ে তিনি ঘরে যান। তারপর সব খুলে বলেন। আমার দাদি তখন বলেন উনি ঘুমিয়েছিলেন, কিন্তু চৌকিটাকে যেন জোরে জোরে নাড়াচ্ছিল। মনে হচ্ছিল জোরে ভূমিকম্প হচ্ছে। আমার দাদির ঘুম ভেঙে যায় আর উঠে দেখে আমার দাদা বিছানায় নেই। সেই জন্যই তিনি খুঁজতে বের হয়েছিলেন। সেদিন রাতে আমার দাদার আবার সেই আগের মতো জ্বর ওঠে। এবারের ঘটনা সবাইকে বলার পর ভালো একটা হুজুর নিয়ে আসা হয়। উনি বেশ কিছুক্ষণ জিনকে হাজির করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই বশে আনতে পারল না। তারপর হুজুর মিনিট 10 মতো বুঝে বুঝে একটা তেলাওয়াত করে চোখ বুজে থাকলেন। তারপর উনি চোখ বুজে বলতে শুরু করলেন, এই জিনটা অনেক তেরা স্বভাবের। আমি কোনোভাবেই তাকে কাবু করে বশে আনতে পারছি না। কিন্তু কি হয়েছে আমি সবটাই খোঁজ নিয়েছি। আপনার ছেলের কপাল অনেক ভালো যে একটা ভালো জিন তাকে সাহায্য করছে, নইলে সেই বৃথার বাগানেই আপনার ছেলে লাশ হয়ে ফিরত। সেদিন আপনার ছেলে মৃধার বাগানে একটা জিনকে লাথি মারে। তার জন্য তারা রেগে সেদিন আপনার ছেলেকে মেরে ফেলতো, কিন্তু ভালো জিনটা আপনার ছেলেকে বাগান থেকে বের করে নিয়ে আসে। কিন্তু সেই জিনগুলো যখন দেখে আপনার ছেলের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, তখন আবার স্বপ্নে টাকার লোভ দেখায়। কিন্তু সেখানেও ভালো জিন আপনার ছেলেকে বাঁচাতে আসে। আপনার ছেলে তাদের ফাঁদে পা দিয়ে অমাবস্যার রাতে তেঁতুল গাছতলায় যায়। তাকে টাকার থলেও দেখানো হয়। যদি সে সেই থলে হাত দিয়ে ধরতো, সাথে সাথে জিনেরা তাকে মেরে ফেলতো। কিন্তু লাঠি মারায় তাদের প্ল্যান ভেস্তে যায়। তখন আপনার ছেলেকে আটকে রাখে সেই ভালো জিনটা, আর আপনার বৌমাকে জাগিয়ে দেয়। আপনার বৌমা যদি সেদিকে না যেত, তাহলে আপনার থেকে হাত পা অথবা চোখ সেই জিন নষ্ট করে দিত। এখন এই জিনকে এখান থেকে সরানোর উপায় আমার জানা নেই, তবে তাকে ভেট দিলে সে ঠান্ডা হয়ে যাবে। আমার দাদার বাবা জিজ্ঞেস করেন, ভেট দিতে হবে? হুজুর বলেন, একটা খাসি আর একটা ধাড়ি ছাগল আর 1 মণ চাউল এই তেঁতুল গাছের নিচে জবাই করে দিয়ে এখানেই রান্না করে 1 পাতিল এখানে রেখে বাকিগুলো গ্রামের মানুষের মাঝে বিতরণ করতে হবে। কিন্তু একটা নির্দিষ্ট দিনেই সেটা করতে হবে। আবার অমাবস্যার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততদিনে আমি তাবিজ দিচ্ছি আপনার ছেলে আর আপনার ছেলের বউকে। এই তাবিজ কখনোই খোলা যাবে না। এই বলে হুজুর তাবিজ দিয়ে যান। পরের অমাবস্যার দিন বিকেল বেলা হুজুরের কথা মতো হুজুরকে সেখানে উপস্থিত রেখে সব কাজ শেষ করা হয়। এরপর থেকে এমন ঘটনা দাদার সাথে আর ঘটেনি। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। আমার বাড়ি নদীর তীরে হওয়ায় সেই তেঁতুল গাছকে নিয়ে এরপরেও অনেক ঘটনা ঘটেছে আমাদের সাথে, আবার যারা নদীতে মাছ ধরতে গেছে তাদের সাথে। সেগুলো অন্য কোনো দিন লিখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার এই ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আমরা আছি আপনাদের কাছ থেকে শোনার অপেক্ষায়। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে russell.bhuth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। সমাধান করতে গেলে যেন অতল গভীরে হারিয়ে যেতে হয়, কিন্তু উত্তর মেলে না। শ্রোতাদের বোঝার জন্য ঘটনার কিছু অংশ লিখছি। 2019 সাল রহস্যময়ভাবে আমার শরীরে চিহ্নের সৃষ্টি হয়। এরপর থেকে আমি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি। দেখতাম গ্রামে আগুন জ্বলছে, গ্রামের লোকেরা আমার কাছে সাহায্য চাইছে। স্বপ্নে দেখতাম আমি সেই গ্রামে হঠাৎ করে গিয়েছি। আমার কাছে মনে হতো যেন স্বপ্ন নয়, সত্যি। স্বপ্নে আমি দেখতে পাই গ্রামের মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে আমি পড়ে যাই, বেশ ব্যথা পাই। সকালে উঠে দেখি আমার হাতে পায়ে রক্ত নীল হয়ে জমাট বেঁধে আছে, পায়ে মাটি লেগে আছে। এরপর স্বপ্ন
এবং বাস্তবতা একসাথে মিশিয়ে যেতে শুরু করে, যার মাধ্যমে আমার জীবনে নতুন অধ্যায়ের শুরু হয়। মানুষের সেই ভয়ঙ্কর আকুতি আজও আমার কানে বাজে, সাহায্য চাই, সাহায্য চাই, সাহায্য চাই। আমি স্বপ্নের মানুষগুলোকে বাস্তবে দেখতে শুরু করি। আব্বু ঢাকায় থাকে, আম্মু নানার বাসায় থাকে, আপু বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে বাইরে থাকে, আমি বাড়িতে একা থাকি। আমি দিনের বেলায় পড়ার টেবিলে পড়ছিলাম, হঠাৎ জানলা দিয়ে সেই মহিলাকে দেখতে পাই, শুনতে পাই তিনি আমাকে ডাকছেন, নুসরাত, নুসরাত। ফলে ভয় পেয়ে আমি দাদির বাসায় চলে যাই। বলে রাখা ভালো, আমাদের বাড়ি থেকে দাদির বাসায় যেতে 5 মিনিট লাগে। আমি রাতে দাদির বাসায় থাকতে শুরু করি। 20 মে 2022 সাল। আমি প্রাইভেট পড়ে আসি। সন্ধ্যায় দাদির বাসায় চলে যাই, রাতের খাবার খাই। রাত 1টা বাজে। আমি পড়া শেষ করে ঘুমোতে যাই। লাইট অফ করে দেওয়ার পর থেকে আমি কারোর উপস্থিতি অনুভব করি। আমি স্বপ্নের মতো বাস্তবেও সেই গ্রামের মানুষের আর্তনাদ শুনতে পাই, কিন্তু আমি ভয় পাইনি। পেটের বাম পাশের চিহ্নটা যেন জ্বলছে। দেখি চিহ্নটা লাল হয়ে জ্বলজ্বল করছে। ব্যথায় আমি ছটফট করছি। তারপর আমি ঘুমিয়ে পড়ি। এই ঘুমের মাধ্যমে আমি স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করি। এবার রাজপ্রাসাদের অন্য রুমে আমি দাঁড়িয়ে আছি। আমার শরীরে যেমন চিহ্ন আছে ঠিক একই চিহ্ন দেখতে পাই। চিহ্ন যেন হাওয়ায় ভাসছে আর লাল হয়ে জ্বলজ্বল করছে। চারিদিকে একই চিহ্ন। কারো ডাক শুনে ফিরে তাকাই। তিনি বলছিলেন, এসেছেন আপনি? আমাদের এই অপেক্ষা কবে শেষ হবে? আপনি মনে করুন আপনার দায়িত্বের কথা। আমি বিরক্ত অনুভব করি। পারিবারিক দ্বন্দ্বের কারণে আমি বেশ কিছুদিন ডিপ্রেশনে ছিলাম। ফলে সবকিছুই আমার কাছে বিরক্ত লাগতে শুরু করে। আমি রেগে গিয়ে জ্বলতে থাকা চিহ্নের ওপর হাত দেই। আমার মনে হয় হাত যেন জ্বলে পড়ে যাচ্ছে, মনে হয় জ্বলন্ত আগুনে হাত দিয়েছি। রাজপ্রাসাদের জানালা দিয়ে গ্রামের লোকদের দেখা যাচ্ছিল, সেখানে এখনো আগুন জ্বলছে। হঠাৎ আমি লক্ষ্য করি চিহ্নে হাত দেওয়া মাত্রই সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। সেই আর্তনাদ আর শোনা যাচ্ছে না। সেই গ্রাম যেন পুরো নিস্তব্ধ। মনে হচ্ছে এখানে কোনো লোকের বসবাস নেই। আমি ভয় পেয়ে যাই। অন্যদিকে হাতের যন্ত্রণায় ছটফট করতে থাকি। পেছনে থাকা বৃদ্ধ মহিলা হঠাৎ করে আমার সামনে চলে আসে। কিছুটা বিরক্তি নিয়ে আমাকে বলে, কেন সবকিছু বন্ধ করে দিলেন? আপনি কেন আসলেন? একদিন আপনাকে এখানে আসতেই হবে। আজকে সবকিছু থেমে গেলেও আজ থেকে ঠিক 7 বছর পরে আপনাকে এখানে আসতেই হবে। তখন আপনি আর ফিরে যেতে পারবেন না। হঠাৎ আমার কানে দাদির ডাক ভেসে আসে। দাদি প্রচন্ড জোরে দরজা ধাক্কাচ্ছিল, কিন্তু আমি তো দাদির বাসায় ছিলাম। এখানে আমাদের বাড়িতে কি করে এলাম? দরজা খুলতে যাব এমন সময় হাতের দিকে তাকিয়ে লক্ষ্য করি আমার হাত ঝলসে গিয়েছে। দরজা খুলতে দাদি বকাবকি শুরু করেন। আমি কাল রাতে নাকি দাদির বাসায় যাইনি। রাতে বাসায় এসে আমাকে ডাকাডাকি করলে আমি ডাক শুনিনি, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি সন্ধ্যায় দাদির বাসায় গিয়েছিলাম এবং সেখানে ঘুমিয়েছিলাম। তাহলে সকালে কিভাবে বাড়িতে এলাম? আব্বু আপু সবাই ফোন দিয়ে রাগারাগি করে। রাতে অনেকবার ফোন দেওয়া সত্ত্বেও আমি নাকি ফোন ধরিনি। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আপুকে সবকিছু জানাই। আপু আমার কথা কিছুটা বিশ্বাস করে। আমার কাছে মনে হতে থাকে আমি যেন ঘোরের মধ্যে আছি। 2-3 দিন বাসায় ছিলাম, কোথাও যাইনি। শরীর অসুস্থ হতে শুরু করে। ফলে আপুর বাসায় চলে আসি। এরপর একদিন আমি স্কুলে যাই। স্কুল শেষে দোকানে দাঁড়িয়ে আছি, এমন সময় সেই বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। তিনি এসে আমার হাত ধরেন এবং আমাকে বলেন, মনে আছে তো আমার কথা? 7 বছর পর আসতেই হবে তোমাকে, আসতেই হবে। বন্ধুদেরটাকে পেছনে তাকাই। সামনে তাকিয়ে দেখি তিনি আর নেই। ওরা আমাকে বলে, এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? আমি বাসায় চলে আসি। এরপর থেকে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। আমি স্বপ্নের মানুষদের মাঝে মাঝে বাস্তবে দেখতে পাই। এরপর থেকে আমি এক অদৃশ্য শক্তি অনুভব করতে পারি, যার মাধ্যমে আমি সামনে থাকা বিপদের কথা আশঙ্কা করতে পারি। সেই আশঙ্কা ধারণার মধ্যে সীমাবদ্ধ নয়, সে ধারণা সত্যি। যা ভাবি তা সত্যি হয়। আমি কি আসলে এই পৃথিবীর কেউ, নাকি অন্য কোনো জগতে আমার থাকা উচিত? 7 বছর পর কোথায় যেতে হবে? জীবন আর প্রকৃতি অনেক রহস্যময়।
জীবনের এই রহস্যময় গোলক ধাঁধার উত্তর আমি আজও বের করতে পারিনি। আমি ভূত.com-এর নিয়মিত শ্রোতা। ভালো থাকবেন, দোয়া করবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। একটা খাল ছিল। সজীব, তার বন্ধু কালাম ও জিহাদ মিলে পরিকল্পনা করে তারা বড়শি নিয়ে মাছ ধরতে যাবে। বড়শি দিয়ে মাছ ধরতে ধরতে কখন যেন সন্ধ্যা হয়ে আসে। খেয়ালই করেনি ওরা। হঠাৎ মাগরিবের আজান শুনে তারা বুঝতে পারে যে সময় নেই, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তারা বড়শি নিয়ে উঠে পড়ে, কিন্তু হঠাৎ তাদের মধ্যে জিহাদ বলে ওঠে, বন্ধু চল খালের ওই পার থেকে আনারস খেয়ে আসি। ও বলে রাখা ভালো, খালের ওই পাশে ছিল আনারস বাগান। তো জিহাদের কথা শুনে সজীব ও কালামও চলে যায়। খাল পারাপারের জন্য এলাকার মানুষ একটা ডিঙি নৌকা ব্যবহার করত। তারা সেই তিনজন মিলে নৌকা নিয়ে খাল পার হয়ে যায়। তারপর আনারস বাগানে যাওয়ার পরে তাদের তিনজন তিন দিক দিয়ে আনারস খুঁজতে থাকে। কালাম ও জিহাদ কোনো পাকা আনারস না পেয়ে নৌকায় এসে অপেক্ষা করতে থাকে সজীবের জন্য। ওইদিকে সজীবও কোনো পাকা আনারস না পেয়ে নৌকায় আসতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ে একটা লাল টুকটুকে আনারসের ওপরে। সে আনারস গাছটির কাছে যায়। আনারসটি এমন সুন্দরভাবে পেকেছিল যে সে লোভ করে ফেলে। সে মনে মনে ভাবে, যদি সে আনারস নিয়ে তার বন্ধুদের কাছে যায় তাহলে ভাগে কম পড়বে। তাই সে লোভ সামলাতে না পেরে কামড় বসিয়ে দেয় আনারসের ওপর। কামড় বসানোর পরে আচমকা তার মুখের ভেতর থেকে গলগল করে রক্ত ঝরতে থাকে। হাতে থাকা আনারসটি একটি বিড়ালে পরিণত হয় এবং ঝাঁপ দিয়ে ঝোপের আড়ালে ঢুকে পড়ে। এই ঘটনা দেখে সজীব চিৎকার দেয়। চিৎকার শুনে কালাম এবং জিহাদ দৌড়ে আসে। সজীব, কি হয়েছে? কি রে, চিৎকার করছিলি কেন? তোর মুখে রক্ত কেন? সবই বলবো, আগে বাড়ি চল। কি হয়েছে বলবি তো? বললাম তো বাড়ি চল। সজীবের কথা শুনে তারা নৌকার দিকে দৌড় দেয়। নৌকায় উঠে কালাম নৌকার বৈঠা বাইতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে যতই জোরে বৈঠা বাওয়া হোক না কেন, নৌকায় এক চুল পরিমাণও নড়ছিল না। নৌকা না নড়ার কারণে জিহাদ বলে, কিভাবে বাইছিস? নৌকা এক চুলও নড়ে না, দে আমাকে দে। এই বলে বৈঠা নিয়ে বসলো জিহাদ। ঠিক একই ঘটনা জিহাদের সাথে ঘটে। এই ঘটনা দেখে তারা ভয় পেয়ে যায়। তখন সজীব সাহস করে বৈঠা বাইতে থাকে। আশ্চর্যের বিষয় এই যে সজীব বৈঠা বাইতেই নৌকা পানির মধ্যে চলতে শুরু করে। নৌকা যখন মাঝ নদীতে, ঠিক তখন নদীতে ঝড় আসার উপক্রম হয়। নৌকা এদিক সেদিক দোল খাচ্ছে। যখনই তারা নৌকার নিচে পানির দিকে তাকায়, তারা তিনজনই ঘাবড়ে যায়। তারা দেখে তাদের নৌকার চারপাশে একটা বড় মাছ ঘুরপাক খাচ্ছে। মাছটির মুখ বিভৎস ভয়ানক, মুখ ভর্তি কেমন হিংস্রতা। এটা দেখে কালাম ও জিহাদ চিৎকার করতে থাকে, আর সজীব শরীরের সমস্ত শক্তি দিয়ে নৌকা বাইতে থাকে আর পবিত্র কোরআন তেলাওয়াত করতে থাকে। কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায়। তারা নৌকার আশেপাশে আর কিছু দেখতে পায় না। সেই মাছটিকেও আর দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি করে পাড়ে পৌঁছে বাড়ির দিকে দৌড়াতে থাকে। বাড়িতে আসার আগে তারা তিনজন কথোপকথন করে। যদি তারা বাড়িতে গিয়ে সবাইকে ঘটনা বলে তাহলে বকা খেতে হতে পারে। তাই তারা পরিকল্পনা করে কাউকে কিছু বলবে না। ওই দিন রাতে যে যার মতন বাড়ি চলে যায়। সজীবও বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। সজীবের বাবা ছিলেন একটা প্রতিষ্ঠানের দারোয়ান। অফিস থেকে ফিরতে 9টা-10টা বেজে যায়। ছেলে বহুদিন পর বাড়িতে এসেছে। ছেলেকে দেখতে ছেলে রুমে যায়। গিয়ে দেখে তার ছেলে ঘুমিয়ে আছে, আর ছেলের পাশে একটি সাপ পেঁচিয়ে ফনা তুলে আছে। এটা দেখে রুমের লাইট অন করতেই সে সাপটিকে চৌকির নিচে চলে যেতে দেখে। তার বাবা শীঘ্রই এসে চৌকির নিচে দেখতে থাকে, কিন্তু দেখে চৌকির নিচ একদম ফাঁকা। তখন সজীবের বাবা সজীবের মাকে সব ঘটনা খুলে বলে। সজীবের মা উত্তরে বলে, আরে ধুর, এতবার সাইকেল চালিয়ে এসেছো তো, শরীর ক্লান্ত, তাই ভুলভাল দেখছো। সজীবের বাবাও চোখের ভুল ভেবে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সজীবের বাবা ঘুম থেকে উঠে ছেলের রুমে এসে ছেলের মাথায় হাত বুলাতে থাকে। যখন
ছেলের মাথায় হাত বুলায়, তখন সে স্পর্শ করে দেখে তার শরীর আগুনের মতো গরম। সজীবের বাবা সজীবের মাকে ডাক দেয়, বলে সজীবের শরীরে প্রচন্ড জ্বর, একটু পানি আর শুকনো টাওয়েল নিয়ে আসো। মাথায় পানি দেয়। সজীব পানির স্পর্শ অনুভব করতেই তার ঘুম ভেঙে যায়। তার শরীরের জ্বর দেখে নিজেই ভয় পেয়ে যায়। তারপর সজীব কাল সন্ধ্যার ঘটনাটি ভয়ে ভয়ে তার বাবা মাকে বলে। বাবা মাও ঘটনা শুনে বুঝতে পারেন যে তাদের ছেলে কোনো কিছুর আসরে পড়েছে। সজীবের বাবা ঘটনা শুনে সজীবকে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যে ঝাড়ফুঁক করেন। ইমাম সাহেব সজীবকে দেখেই বুঝে পেরে সজীবের কিছু একটা হয়েছে। সজীবের বাবা সজীবকে নিয়ে বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পরে খবর পায় কালাম ও জিহাদও নাকি প্রচন্ড জ্বরে পড়েছে, তাদেরকেও নাকি ঝাড়ফুঁক করা হয়েছে। ওই দিন সজীবের বাবার আর অফিসে যাওয়া হয়নি। বাজার থেকে ওষুধ এনেছে জ্বর কামানোর জন্য। ওই দিন রাতে সজীব ঘুমিয়ে আছে, তাকে দেখতে তার বাবা আসে। আশ্চর্যের বিষয়, ঠিক গতবারের মতো একটা সাপ দেখে তার সন্তানের পাশে ফনা তুলে আছে। বিষয়টা স্পষ্ট দেখার জন্য লাইট অন করে। এবারও সাপটি চৌকির নিচে চলে যায়। যখনই চৌকির নিচে দেখতে যাবে তখনই দেখে সাপটি উধাও। এই ঘটনা ঘটার পরে সজীবের বাবা ওই দিন রাতে সজীবের সাথে ঘুমিয়ে পড়েন। পরের দিন সজীবকে নিয়ে একটা ভালো কবিরাজের কাছে যান। কবিরাজ বলে সে কোনো প্রকার ঝাড়ফুঁক করে না, সন্ধ্যার পরে আসতে। কবিরাজের কথা অনুযায়ী তারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে। কবিরাজ ঝাড়ফুঁকের জন্য প্রস্তুত। সজীবও তার বাবাকে কবিরাজের সামনে এসে বসতে বলে। সজীবের বাবা খেয়াল করছে কবিরাজ ওপর দিকে তাকিয়ে ইশারা করে কার সাথে যেন কথা বলছে, ভাব বিনিময় করছে। কিছুক্ষণ পর কবিরাজ বলে ওঠে, সজীব যে গাছ থেকে আনারস পেরেছিল ওই গাছে জিনদের এক সর্দার ধ্যানে বসেছিল। সজীব ওই আনারস পেরে জিনের ধ্যান ভঙ্গ করেছে, যার কারণে জিনটি রেগে যায়। জিনটি ভালো জিন হওয়ায় ওদের বেশি ক্ষতি করেনি। কবিরাজের কথা শুনে সজীবের বাবা বলে ওঠেন, এই সমস্যার সমাধান কি? উত্তরে কবিরাজ বলেন, দেখেন, সমস্যার সমাধান করতে গেলে ওই জিনকে হাজির করতে হবে, আর এই জিনকে হাজির করতে কবিরাজকে কিছু জিনিস জোগাড় করতে হবে। তাই কিছুদিন সময় চেয়ে সজীবকে বিদায় দিয়ে দেন। ওই দিন রাতে সজীবকে নিয়ে বাড়িতে এসে যান এবং সজীব তার রুমে ঘুমিয়ে পড়ে। ওই দিন আর কোনো সমস্যা হয়নি, ঘটনা ঘটেনি। পরের দিন রাতে সজীব রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তার বাবা তাকে দেখতে তার রুমে আসে। বিস্ময়কর বিষয়, আজও দেখে তার ছেলের পাশে সাপটি ফনা তুলে আছে। এবার রাগে তিনি সাপটি মারার জন্য লাঠি নিয়ে আসেন। এসে দেখে সাপটি আগের মতোই ফনা তুলে বসে আছে। এটি দেখে তিনি আস্তে আস্তে গিয়ে সজোরে আঘাত করে বসেন, কিন্তু লাঠির আঘাত গিয়ে পড়ে সাপের লেজের অংশে, যার ফলে সাপটির লেজ ছিঁড়ে যায় এবং সাপটি আধ কাটা শরীরেই খুবই দ্রুত চৌকির নিচে চলে যায়। তৎক্ষণাৎ তিনি চৌকির নিচে খোঁজাখুঁজি করেন, কিন্তু সাপটিকে কোথাও পাননি। এই ঘটনা ঘটার পরে বাড়ির সবাই একত্রিত হয়ে সজীবের বাবাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত শব্দ করছিলে কেন? তিনি যা যা ঘটেছে সবাইকে সবকিছু বলেন। এটা শুনে সবাই বিস্মিত হয়ে যায়। ওই দিন রাতে আর কেউ ঘুমায়নি। পরের দিন রাতে যখন সজীবের বাবা অফিস থেকে সাইকেল চড়ে বাড়ি ফিরছিল, তখন সময় 9টা বা 9:30 বাজে। তিনি দেখতে পান একটা সাপ রাস্তার উপরে আড়াআড়ি ভাবে শুয়ে পুরো রাস্তাটিকে ঘিরে রেখেছে। এটা দেখে তিনি প্রচন্ড ভয় পান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, আবার টর্চ লাইট দিয়ে দেখতে থাকেন মানুষ আছে কিনা। কিন্তু ওই সময় চারিদিকে একেবারে নিস্তব্ধতায় ভরে গেছে, ঝিঝি পোকার ঝিঝি শোনা যাচ্ছে। ওইদিকে সাপটি আস্তে আস্তে ওনার দিকে অগ্রসর হয়। তিনি তার টর্চ লাইটটা সাপের মুখের দিকে ধরে বসেন। এটা যেন তার জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি দেখতে পান সাপটির বিভৎস ভয়ানক চেহারা, মুখের ওপর কেমন যেন দাগ। লাইট ধরার কারণে সাপটি যেন রেগে গিয়ে তার দিকে অগ্রসর হচ্ছে। তিনি এটা দেখে রাস্তার বিপরীত দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। যখনই তিনি রাস্তার বিপরীতে সাইকেল ঘুরিয়ে যাবেন, কিছুক্ষণের মধ্যে বিস্মিত হয়ে যান। এদিকে সাপটাও রাস্তাটাকে ঘিরে রেখেছে এখনো। তিনি যেন কোনো মায়ায় আটকে গেছেন। তিনি তখনই শরীরের সকল শক্তি দিয়ে প্যাডেল করতে থাকেন। সাইকেলটি সাপের ওপর দিয়ে চালিয়ে বসেন। তিনি প্যাডেল মারছেন তো মারছেন, কিন্তু সাইকেল যেন আস্তে আস্তে এগোচ্ছে। যখনই তিনি সাইকেলের চাকার দিকে লক্ষ্য করেন, তিনি দেখতে পান সাইকেলের চাকাতে সাপটি পেঁচিয়ে আছে। এটা দেখে তিনি নিজেকে ধরে রাখতে পারেননি। তিনি ওখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। ওইদিকে এত রাত হতে চলেছে দেখে তিনি বাড়ি না ফেরার কারণে বাড়ির সবাই চিন্তিত। সজীবের মা তার বাবাকে অফিসে কল করেন। অফিস থেকে বলেন তিনি তো প্রতিদিনের মতো ডিউটি শেষ করে বাড়ি চলে গেছেন। সজীবের মা কল কেটে দেন, আর বাড়ির সকলে বলেন তিনি তো অফিসেই নেই, অফিস থেকে নাকি অনেক আগেই বেরিয়েছে। এই বলে কান্না শুরু করে দেয় সবাই। পুরুষরা ওনাকে সান্ত্বনা দেয়,
আর সজীবের বাবাকে খুঁজতে বের হয়। কিছু দূর যেতেই তারা দেখে সজীবের বাবা রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পাশেই সাইকেলটি সকলে ধরাধরি করে ওনাকে বাড়িতে নিয়ে আসেন। সকালে ওনার জ্ঞান ফেরে, তারপর সকলকে তিনি কাল রাতের ঘটনা খুলে বলেন। এরপরে অফিস থেকে নানা অজুহাত দেখিয়ে কিছুদিনের জন্য ছুটি নেন। এরপর প্রতিটি রাত তাদের জন্য কালো রাত হয়ে দাঁড়ায়। এবার বাড়ির সকলের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। কেউ ওয়াশরুমে গেলে ওয়াশরুমের দরজার সামনে সাপ দেখতে পান। ঘুমাতে যাবার সময় বিছানায় দেখেন সাপ শুয়ে আছে। আর সজীবের সাথে এখন আরো রহস্যময় ঘটনা ঘটছে। প্রতি রাতেই সজীব আবোল তাবোল ভাষায় কাকে যেন গালিগালাজ করতে থাকে। কেউ যদি সজীবকে কিছু জিজ্ঞেস করে, সে কোনো প্রকার উত্তর দেয় না, বরং অপরিচিত ভাষায় গালাগালি করে। এভাবে চলতে থাকে প্রতিটি কালো রাত। এদিকে কবিরাজ কল দিয়ে বলছে সজীবকে নিয়ে আসতে। কবিরাজের কথা মতো সজীবের বাবা ও জ্যেষ্ঠ চাচির আব্বা সজীবকে নিয়ে সন্ধ্যায় বাড়ি থেকে রওনা হন। পথে কোনো বিপদ হবে কিনা আগেই মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে এটা ভেবে পানি পড়া নিয়ে এসেছিলেন, কিন্তু কেন জানি আজ রাস্তায় কোনো প্রকার সমস্যা হয়নি। 8টার দিকে তারা কবিরাজের বাড়িতে এসে পৌঁছায়। কবিরাজ আসন প্রস্তুত করে সজীবকে নিয়ে আসতে বলেন। তারা সজীবকে নিয়ে আসলো। কবিরাজের কথা মতো সজীবকে কবিরাজের সামনে এনে বসানো হলো। কবিরাজ বলল, ঘরের দরজা জানালা ও লাইট অফ করে দেন। আপনারা আমার পিছনে এসে বসেন, আর কোনো প্রকার শব্দ করবেন না। কবিরাজের কথা মতো ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হয়। লাইট মেরে কবিরাজের পেছনে এসে বসলেন সজীবের বাবা ও জেঠা। পুরো ঘর অন্ধকার, কিন্তু মোমবাতির আলো জ্বলছে সজীবের সামনে। কবিরাজ মন্ত্রপাঠ শুরু করলেন। কই, কোনো কিছুই তো কাজ করছে না। এভাবে প্রায় আধ ঘন্টার মতো মন্ত্রপাঠ। হঠাৎ আচমকা প্রকট শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে বাইরে যেন ঘূর্ণিঝড় হওয়ার উপক্রম। কবিরাজ যেন আরো একটু জোরে জোরে মন্ত্রপাঠ করছেন। হঠাৎ মোমবাতি নিভে যায়। কবিরাজও মন্ত্রপাঠ থামিয়ে দেন। সজীব মাটিতে নেতিয়ে পড়ে। কবিরাজের পড়া বালি ছিটাতে সজীব উঠে বসে গোঙাতে থাকে। কবিরাজ সজীবকে জিজ্ঞেস করেন, কে তুই? বুঝতে পারলাম যে হাজির হয়েছে কিছু একটা। সজীবের ভেতর থেকে কবিরাজের কথা মতো উত্তর দিয়ে উল্টো বলে, আমাকে কেন ডাকলি? কে তুই এটা আগে বল। আমি কে, বড় না ছোট, সব বুঝে গেছিস? এই বলে সজীবের ভেতরে থাকা জিনটি বলে ওঠে, আমি জিনদের সর্দার। বলেই ভয়ানক হাসিতে মেতে ওঠে। জিনের কথা শুনে কবিরাজ বলে, এই ছেলে না হয় ভুল বুঝে এই ভুল করেছিল, তুই কেন তাকে এই ভুলের শাস্তি দিচ্ছিস? শাস্তি? কই, আমি তাকে কোনো প্রকার শাস্তি দিতে চাইনি। তার বাবা আমার এক প্রজাকে লাঠি দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দিয়েছে, তাই তো তার ছেলের আজ এই অবস্থা। তোর প্রজা কেন প্রতি রাতে এই ছেলের বিছানায় এসে থাকে? আমি পাঠিয়েছিলাম ভয় দেখানোর জন্য, যেন আর কোনোদিন এমন ভুল না করে। আমি তো কোনো ক্ষতি করিনি তার ছেলের, কিন্তু সে আমার প্রজার ক্ষতি কেন করলো? একে আমি ছাড়ব না। বলে ভয়ানক হাসি দেয়। কবিরাজ জিনটাকে গরু ছাগল ইত্যাদির লোভ দেখিয়ে সজীবকে ছেড়ে দিতে বলে, কিন্তু কিছুতেই সে ছাড়তে রাজি না। হঠাৎ আবারও ঘর প্রচন্ড জোরে কাঁপছে। এখনই যেন ঘরটা ভেঙে পড়বে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সজীব। সজীবের বাবা জ্যাঠা চিৎকার করতে শুরু করলো। তারা কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায়। সজীব নেতিয়ে পড়ে মাটিতে। কবিরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, এই জিনকে তাড়ানো আমার পক্ষে সম্ভব না। আমরা মন মরা হয়ে সজীবকে নিয়ে বাসায় ফিরে আসি। আসার পথেও কোনো প্রকার সমস্যা হয়নি। বাড়িতে সবাইকে যা যা ঘটেছে সবই বলি। শুনে সবাই কান্না করতে থাকে। এদিকে সজীবের জ্ঞান ফিরে আসে। সজীবের বাবার চাকরিটাও চলে যায় এতদিন না যাওয়ার কারণে। সবকিছু যেন অন্ধকার হয়ে যাচ্ছে সজীবের পরিবারের। এত সুন্দর ছেলেটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। শরীরের সব কয়টা হাড়ি চামড়া ভেদ করে যেন বেরিয়ে আসবে। সজীবের দাদি সারাদিন সজীবের পাশে বসে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, আল্লাহর কাছে প্রার্থনা করে সজীবের জন্য। অনেক কবিরাজ দেখিয়েছেন, কোনো লাভ হয়নি। এভাবে একদিন রাতে সজীবের দাদি সজীবের পাশে কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। হঠাৎ গোঙানির শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন সজীব বিছানার কোনায় গিয়ে জোরে জোরে চিৎকার করছে। গোঙাচ্ছে বললে বেশি ভালো হয়। সজীবের চোখ দুটো লাল টুকটুকে, কি ভয়ানক একটা হাসি দিয়ে নিজের শরীরের মাংস নিজে ছিঁড়ে খাচ্ছিল সে। এটা দেখে সজীবের দাদি সজোরে চিৎকার দেয়। আর চিৎকার শুনে বাড়ির সবাই একত্রিত হয়ে সজীবের রুমে আসে। এসে দেখে সজীবের দাদি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে, কিন্তু সজীব ঘরে নেই। সবাই লক্ষ্য করে ঘরের জানালা খোলা। এটা দেখে সজীবের বাবা ও চাচি বাইরে লাইট মারে এবং বেরিয়ে যায় সজীবকে খুঁজতে। তারা সবাই দেখে সজীব দৌড়ে যাচ্ছে খালের দিকে। সজীবের পেছনে সবাই দৌড়ে যাচ্ছে, কিন্তু সজীব
সজীবকে কোনোভাবেই তারা ধরতে পারছে না এবং ধরার আগেই সজীব পানিতে ঝাঁপ দেয়। সজীবের পিছু পিছু সজীবের বাবাও ঝাঁপ দেয়। ভয়ে আর কেউ নামেনি পানিতে। সজীবের বাবা পানিতে অনেক খোঁজাখুঁজি করেও সজীবকে পায় না। এলাকার সবাই তোলপাড় করে জড়ো হয়। সজীবের বাবা সারা রাত পানিতেই ছিল। যদিও যাক, আমি সবকিছু পরে বিস্তারিত বলে দেবো ঘটনার মাঝখানে। আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ জামিল হোসেন। আমার দেশের বাড়ি জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ সদর থানা। আমি চৌধুরী একটি কোম্পানি আপাতত কর্মরত আছি। কোম্পানিতে একটি সমস্যা আছে, যাই হোক এটার পরে একসময় কোম্পানি ঘটনাটা শেয়ার করবো। আগে আমার সাথে ঘটে যাওয়া চৌধুরীর প্রথম ঘটনা শেয়ার করি। বাকি লিসেনার সবাই একটু ধরে বসে যান। আজকে ঘটনা একটু অন্যরকম, মানে অনেক বেদনাজনক একটি ঘটনা। আমি যখন সৌদি আরবে অতি ফার্স্টে আসি, তখন এয়ারপোর্টে আমার খুব কষ্ট হয়ে কোনো মতে, যাই হোক অনেক কষ্ট সহ্য করে আমি আমার কোম্পানিতে পৌঁছাই। কোম্পানি পৌঁছানোর পরে কোম্পানি আমার 1 সপ্তাহ পরে ডিউটি দিয়ে দিই স্টেডিয়ামে। ফুটবল স্টেডিয়ামে 3 মাস যাবতে কাজ করলাম। করার পরে হঠাৎ আমাকে ট্রান্সফার করা হয় যে হসপিটালে সৌদি আরব রিয়াদ আল কাসিম। কিন্তু হসপিটাল নামটা আমি শেয়ার করতেছি না, কারণ হসপিটালের উদাহরণটা আমি দিই। হসপিটাল হচ্ছে মরুভূমির মাঝখান দিয়ে, চারিদিকে কিছু আছে, কিছু ঘরবাড়ি আছে সৌদি এলাকায়, তো কিছু আছে মনে হয়তো সৌদি কয়েকটা ঘরবাড়ি আছে, আর তাছাড়া কয়েকটা পেট্রোল পাম্প আছে, আর কয়েকটা বাগাল আছে এখানে, মানে কয়েকটা দোকান আছে। সে দোকানগুলো আছে আর এখান থেকে ধারে কাছে এমনি তেমন কিছু নাই। আর এখানে নিয়মিতই রুগী আসা যাওয়া করে। হসপিটালটা বিশাল বড় এরিয়া, যে বাংলাদেশে ধরতে গেলে প্রায় 6-7 বিঘা জমির উপরে নির্ভর করে হসপিটালটা। তাহলে আমার কাজ ছিল প্লাম্বারের কাজ, মেকানিক্যালের কাজ, যেটা আমি কোনো জিনিস নষ্ট হয়ে গেলে আমি কাজ করতাম বা ঠিক করতাম, সেটা ছিল আমার কাজ। যাবতে 1 মাস আবার কাজ করলাম দিনে, কোনো সমস্যা নেই। হঠাৎ আমাকে নাইটে ট্রান্সফার করা হয়, যে নাইট শিফট ডিউটি দেওয়া হয়। আমিও নাইট শিফট ডিউটি করতে বাধ্য হই, কারণ কোম্পানির মধ্যে যখন তারা যখন অনুমতি দেয় থাকে, কারণ সৌদি আরবে মরুভূমি এলাকা, পাহাড়ের সাইডে অনেক কিছু থাকে, সেটা আমরা সবাই জানি কম বেশ। তো কোনো সময় এরকম না, কারণ আর এটা তো মরুভূমি সাইডে পড়ছে, সাথে পাহাড়ও আছে, মানে এমন একটা জায়গায় পড়ছে তার কাছে বেশি ঘর বাড়িও নেই, অল্প কয়েকটা। তো এটা তখন ঘটনা 2019 সালে, প্রায় করোনার আসে এরকম সময়। তখন আমি ঠিক আছে, আমি বললাম ঠিক আছে আমি ওইখানে যাবো না, সে কথা বলে চুপ হয়ে গেলাম। পর মনে মনে ধাক্কা লাগলো যে কি মুসকান আপু আমার কিসের জন্য বললো, নাকি আমাকে এমনি বই দেখালো। তখন একজন ছেলে ছিল, নাম হয়েছে ইমরান। আমি ইমরান ভাইকে জিজ্ঞাসা করলাম, ইমরান ভাই এমন এমন ঘটনা ওরা স্বীকার করলো। ইমরান বলছে যে আমি যা শুনছো কথাটা মাইনে চললো, বাস এই কথা বললে একটা মুসকা হাসি দিয়ে চলে গেছে। তা আমি একটু অবাক হলাম, আসলে ঘটনাটা কি, আমার পুরো বিস্তারিত জানতে হইল। তো আমার শরীর একটু লড়ে চড়ে বসলো, আমিও চুপ মতে লড়ে চড়ে বসে বললাম। তারপরে আমি আবার তারপর দিন ডিউটিতে গেলাম, দেখলাম মুস্কান আপু দেখে ভালো করে জিজ্ঞাসা করতেছে, আমার জন্য খানা নিয়ে আসছে, কারণ ছোট ভাই বলে ডাকতো, মানে খুশির জন্য আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিল। পরে খাইলাম, হয়তো কোনো বাংলাদেশি মেয়ের সাথে ছিল, হয়তো বাংলাদেশে বিরিয়ানি রান্না শিখাইছিল। খাওয়ার পরে মুস্কান আপুর সাথে আমি কথা বলতেছি, হঠাৎ খেয়াল করলাম একজন মহিলা একটা ছোট একটা বাচ্চা কোলে নিয়ে, মানে যে দিকটা মানে সে দেওয়া হয়েছিল যে হসপিটালে পিছন দিয়ে সে এরিয়াতে না যাওয়ার জন্য, দেখলাম ওই দিক দিয়ে হাইটে চলে যেতেছে। তো মুস্কান আপুর জিজ্ঞাসা করলাম, আপু এই মহিলাটাকে একটা বাচ্চা নিয়ে যেতেছে তো রাত্রেবেলা এখানে, এখন যাওয়াটা দেখে তো বলে আপনি বলতে ঠিক না, কোথায় তুমি মহিলা দেখতেছো? আমি বললাম এই দেখলাম আমি। না জামির ভাই তোমার দোহাই দিয়ে বলি, তুমি কখনো এদিকটা যাইবা না আর ওই দিক তাকাইবা না। অনেক বলতাম কেন মুস্কান আপু, ওইখানে তো অনেক লোকজন দেখতেছে যাইতেছে চলতে পারতেছে। না ভাই তুমি যাইবা না, তোমার আমি নিষেধ দিছি, তুমি কখনো যাইবা না। পরে বলতাম ছোট একটা মহিলা যাইতেছে বাচ্চা নিয়ে, সেটা এটা সমস্যা কোনো, এটা মহিলা না, এটা মহিলা না, তুমি যাইবা না। এই কথা বলার পর আমি চুপ হয়ে গেলাম। মুস্কান আপুর কথা শুনে আমি আর কিছু বললাম না। প্রায় 2 মিনিট পরে খেয়াল করলাম ছোট বাচ্চাটারে খালি এক মাটির ভিতরে মহিলাটা নিচে ফেলে দিলাম, ফেলে দিয়ে পালাদা বুকের ভেতরে রাখলো, আর বাচ্চাটা অনেক ওয়া করে চিল্লাইতেছে। তো
তো মানে আমার মনে খুব একটা কষ্ট জমাইতেছে যে বাচ্চাটা এত বেদনা একটা কান্না করতেছে, বা মায়া লাগারই কথা, ছোট একটা বাচ্চা। আমি সহ্য না করতে পারি, মুস্কান আমি গেলাম, আমি গিয়ে অবশ্যই বাচ্চাটা বাঁচাবো। এই কথা বলার পরে আমি জলদি মুস্কান আপুর থেকে দূর দিলাম, কারণ মুস্কান আপু এখানে খেয়াল করলো আমি দূর দিলাম, কারণ মুস্কান আপু বুঝতে পারছে এখানে কিছু একটা ঘটবে। তাই জন্য মুস্কান আপু কিছু লোকজন নিয়ে এসে আমার পিছনে দৌড় দিল, কেউ ডাইক দিল, মুস্কান আপু চিলিয়ে দেওয়ার পরে অনেক লোকজন বেড়ে গেল, মুস্কান আপু দূর দিল। আমি দূরে যাইতে যাইতে পাই আমার 1 মিনিট সময় তো লাগছেই, ওইখানে গিয়ে পৌঁছলাম। আমি পৌঁছার পরে আমি মহিলার জিজ্ঞাসা করলাম আপনার সমস্যা কি, তখন সেটা আরবি কারণ তো আমি প্রথম বাংলাতে বললাম, কোনো উত্তর পাই না। তারপরে হিন্দিতে বললাম, তার কোনো উত্তর পাই না। তখন আরবিতে জিজ্ঞাসা করলাম আপনি কে, তখন কোনো উত্তর দেয় না, শুধু আমার আঙ্গুলে ইশারা দিয়েছে চলে যাওয়ার জন্য, বাস বোরকা পরা ছিল। পরে আমি জিজ্ঞাসা করছি কে আপনি, আপনি আমার বলেন ছোট বাচ্চারা কি অপরাধ, আপনি কিসের জন্য মারতেছেন? পরে কোনো উত্তর দেয় না। তারপর জিজ্ঞাসা করলাম যে আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, আপনি ছোট বাচ্চাকে ছাইরা দেন, আমার হাতে দিয়ে দেন। সে আমাকে এমন একটা গর্জন দিল, সে গর্জন আমি প্রস্তুত ছিলাম না, মনে হয় যে আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে। তখন আমি একটু ভয় অর্জন হয়ে গেলাম। তখন আমি জিজ্ঞাসা করলে আপনি কি বাচ্চাটা আমার কাছে দিয়ে দেন, তো আমি চুপ মধ্যে বলছি দিয়ে দেন। তখন আমার দিকে ভাই এভাবে তাকালো, আমি খেয়াল করলাম ওর 2টা চোখ নাই, চোখ 2টা উপর দিকে পড়ে গেছে, মুখ দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছে, আর মাথাটা বলতে এক পাশে একবারে কঙ্কালের মতো হাড় দেখা যাচ্ছে, আর এক পাশে মাংস, মানে পচে যাচ্ছে, গলে গলে পড়তেছে, এরকম কিছু। তখন আমার মনে একটু ভয় এভাবে কাজ করলো আমাকে যে আমি আর লড়তে পারতেছি না। কারণ আমি তো আল্লাহকে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাকে তো কোনো মতে জ্ঞান আরো সুযোগ দাও, আর নয়তো আমাকে তো উদ্ধার করো। বলতে বলতে হঠাৎ আমি মাটিতে লুটিয়ে পড়ি। তখন এই মুস্কান আপু কিছু লোকজন নিয়ে আসে, আসার পরে আমাকে নিয়ে যায় ভিতরে, নেওয়ার পরে আমাকে হসপিটাল নিয়ে যাওয়ার পরে আমাকে 3 মিনিট করার পরে প্রায় 7 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে। পরে একজন ডাক্তার ছিল হাদিয়া বিন আব্দুল শেখ সাইদ, সে আমাকে বলছিল জামিন তোমার যাওয়াটা এখন ঠিক হয় নাই, তোমাকে মুস্কান নিষেধ করছিল, তারপর তুমি মুস্কানের কথাটা শোনো নাই। আর মুস্কান এখানে আজকে নতুন না, মুস্কান এখানে 14 বছর ধরে আছে, তুমি মুস্কানের কথাটা শোনা দরকার ছিল, নেক্সট টাইম দিয়ে একা কোন সময় যাইবা না। আমি বললাম ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। পরে আমি মালিশ মানে ক্ষমা দিলাম, মানে অনেক কিছু বলার পরে তারপর দিন আবার ডিউটিতে গেলাম, কিন্তু আমি গিয়ে ওইখান থেকে লড়তে পারতেছি না, কারণ আমার শরীরে এত জ্বর, আর শরীর কি মনে একটা বই কাজ করতেছে আমার। তারপরে আমি 2 দিন হসপিটালে ভর্তি ছিলাম জ্বরে ক্লান্ত হয়ে। প্রায় 4 দিন পরে আমি আবার ডিউটিতে জয়েন করার পরে দিন আবার একটা দিন ছিল আপনার 2টা সিজারের হবে, কিন্তু কোন একটা সমস্যার কারণে সিজারটা বাধ্যতামূলক করতে হইতেছে। তখনই মোটরে পানি দরকার, ইমার্জেন্সি, মোটরে একটু সমস্যা দিতেছে, কন্ট্রোল রুমতে বারবার মোটর বন্ধ হইতেছে, বারবার বন্ধ হইতেছে। তো মুস্কান আপুরে বললাম যে আপু বারবার তো মোটর পানি বন্ধ হইতেছে, আমার তো একা যাইতে হবে খাজানের মধ্যে, কারণ আমার সাথে তো আমি এখানে কেউ নাই, আর আমার কাছে তো এখন ইমরান ভাই, শফিক ভাই আর কেউ এখানে আপাতত নাই। পরে বলতেছে যে আমি ঠিক আছে, তাহলে তোমার জন্য কেউ নাই, আমি চলো তুমি আর আমি যাই। আর আরেকজন চৌধুরী একজন ডাক্তার ছিল, শেখ রাসেল, সে গেছিল আমাদের সাথে। যাওয়ার পরে এনএসএ নামলাম। আমি নামার পরে খেয়াল করলাম যে লাইটটা সবসময় 24 ঘন্টা জ্বলা থাকতেছে, আর একটা অন্ধকার, খাজানটা কেমন নিবো আলো ভাব। তখন আমি হাতে ফ্ল্যাশ লাইট ধরে আমি আগে লাইটটা ওপেন করলাম। লাইটটা ওপেন করার পরে আমি কিছু খেয়াল করি নাই খাজানের ভিতরে, কারণ আমার কাছে আপাতত মোটরটা চালু করা। খাজান বলতে যে আপনি পানির ট্যাঙ্কি যেটা বলতে হয়, এদেশে আবার কারেন্টের লাইন টেন যা কিছু সব একটু মাটির তুলে করে বেশিরভাগ। যাই হোক আমি আবার একটু মাটির তুলে ঢুকলাম আর কি, প্রায় 10-15 ফুট নিতে, বা 15 ফুট নিচে সিঁড়িতে নামার পরে ওরা উপরে ছিল, মানে লোহার সিঁড়ি ছিল, তো নামতে লোহার সিঁড়ি তারা তো নামতে পারবো না। আমি নামার পরে লাইট ধরাইলাম, মোটর চালু করলাম। মোটর চালানোর পরে খেয়াল করলাম কোনাতে একজন মেয়ে বসে আছে। তখন আমার একটু ঝাটকা লাগলো যে এরকম যে এত রাত্রে, রাত বাজে 2টা, এখানে মেয়ে কিভাবে আসবো। তোর মনে আমার ওইখানে প্রশ্নটা জায়গা গেছে। তো আমার সারতে মুস্কান বলে ডাকতেছি যে বোন আমার বাসা। এই কথা শোনার পরে শেখ রাসেল তিনি তাড়াতাড়ি মসজিদে ইমাম সাহেবকে ফোন দিয়ে, ইমাম সাহেব চলে আসে। 4 মিনিট সময় লাগে। 4 মিনিটের ভিতরে আমি এখানে ওখানে পড়ে যাই। আমি জিনিসটা খেয়াল করলাম যে মহিলাটা এভাবে আমার দিকে তাকাইছে, মাথার চুলগুলো এক এক নিজের থেকে নিজে টাইনে নিয়ে আসে, চিসা খাইতেছে, আমার বলতেছে আই।
তখন আমি একটু এত বই পাই গেছি যে এখানে নিজের কন্ট্রোল করতে পারি নাই। তো এখানে আমি উল্টে পড়ে যাই। পরে ইমাম সাহেব আসার পরে আমার পানি ফুনি পরা দিয়ে সেরা এখান থেকে পরে আরেকটা একজন ডাক্তার আসে, ওরা নাকি উপরে আমার তুলে, কিন্তু ডাক্তারই তুলে, কিন্তু তখন কোনো লুক ছিল না, আর কারোর ফোন দিবার মতো ডাক্তারের এমন কোনো পজিশন ছিল না। তারা উপরে ছেলে উপরে তোলার পরে আমাকে আবার নিয়ে হসপিটালে ভর্তি করানো হই। এখানে জ্ঞান ফিরে আমার প্রায় 3 ঘন্টা পরে জিজ্ঞাসা করে কি হয়েছে। পরে আমি গেলাম, পরে আমি যেদিকে তাকাই এদিকে খেয়াল করি যে মেয়েটা দাঁড়ায় আছে। তোর হুজুরে বললাম হুজুর এখানে তোর হুজুর বুঝতে পারছে। পরে হুজুরে কোরআন শরীফের থেকে কিছু জিনের সূরা জিনের থেকে একটা আয়াত পড়া, পরে আমাকে কিছু ফু দিল আর আমাকে একটা দোয়া দিয়ে দিল। বলছে দোয়াটা তুমি সবসময় পাঠ করবা, দেখবার কোনো সমস্যা হইব না। তো দোয়াটা পাঠ করলাম, কিছু পরে নিলাম, আর কিছু দোয়া পরে হুজুর একটু পানি দিছিল খাইবার জন্য, যাই কিছু খাইলাম। আর হুজুরও ছিল পাকিস্তানের, হুজুরও আমাদের এই মাংস ছিল পাকিস্তানের। পানি খাইলাম, পানি খাওয়ার পরে সুস্থ নিজে খুব ভালো লাগতেছিল, কিন্তু জ্বরটা একটু আবার বেড়ে গেছিল। যাই খুব কষ্ট করে সেদিন রাত্রে আমার পাশে যাই ডিউটি করতে করতে। তারপর দিন আবার যাই, মুস্কানা বলতেছে আমির ভাই তোমার সাথে নিয়মিত কিছুদিন না একদিন কিছুদিন পরে ঘটনা ঘটতেছে, তুমি একটু সাবধানে থাইকো। পরে বলতে ঠিক আছে। সাবধানে কথা বলার পরে আমি চুপ হয়ে গেলাম। আসল ভাই চুপ হওয়া যাওয়ার পরে এত একটা বই ক্লাস করছিল আমার, যা আমি বোঝাতে পারবো না। তারপরে আমি চলে যাই হসপিটাল ত্যাগ করার চিন্তা ভাবনা করি, আমি হসপিটাল করবো না। কোম্পানির মধ্যে জিজ্ঞাসা করি স্যার আমি এখান থেকে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো। পরে বলতেছে না জামি তোমার এখানে থাকতে হবে, তুমি আর কয়েক মাস থাকো, কিছু নতুন লোক আসবো, আসলে বিষয় বাড়ানো হয়েছে, বাংলাদেশ থেকে আসলে তাদেরকে দায়িত্ব দেওয়ার পরে তুমি এখানে চলে যাবে। আর তুমি স্যার এখন আপাতত এখানে কোনো দায়িত্ব আপাতত কেউ নাই, আর যারা ছিল তারা তো জানোই ছুটিতে চলে গেছে কয়েকজন। আসল ভাই সত্যি বলতে কি জানেন, প্লাম্বার বলতে একমাত্র আমি ছাড়া কেউ এখানে ছিল না। আর হসপিটাল তো সিজার হইতেছে, আপনার অবসর হইতেছে, অনেক কিছু হইতেছে, এত কিছু হইতে হলে অবশ্য পানির হয়তো জরুরি দরকার, আর আমি না থাকলে হইতে পারতেছে না। কিন্তু দিনের বেলা যে আছে সে একবার নতুন, মানে সে কাজ বলতে কিছু বোঝে না, বাধ্যতামূলক আমার এই বর্তমানে দায়িত্ব হয়, যে সময় ফোন দিয়ে রাত নাই দিন নেই আমার এখানে যাইতে হয়। কিন্তু ডাক্তার আমি বলে দিচ্ছি যে আমি এত রাত দিন ডিউটি করতে একা তো পারবো না, কারণ আমি তো একজন মানুষ। কারণ আমার বলছিল যে সমস্যা নাই, রাত্রিবেলা আইসা ডিউটি করতে পারতো, যখন পানি লাগবো তোমার ডাইকে দিব, তোমার এখানে রুম দেওয়া হয়েছে, তুমি রুমে দরকার হলে ঘুমাইবা, রাত্রে ঘুমাও দিনে ঘুমাও, সমস্যা নেই, দরকার লাগলে তোমাকে ডাক দিয়ে হইব বা সদব করে দিয়ে হইব। পরে আমি একটু বললাম তাহলে ঠিক আছে সমস্যা নেই, তাহলে আমি 24 ঘন্টা ডিউটি করতে হবে, সমস্যা নেই আমার। এই চিন্তা করে আসলে থাকতে লাগলাম, হসপিটালে থাকতে লাগলাম। থাকতে থাকতে হঠাৎ একদিন রাতে একটা শব্দ আসে, এত একটা গর্জন ভয়ঙ্কর, মানে ঘোড়ার পার শব্দ, এরকম কম কম করে একটা শব্দ হইতেছে। পর আমি বাইরে হলাম, আবার আমার পাশে আবার ওইখান দিয়ে একটু দূরে একটা মসজিদ ছিল। তো আমার খেয়াল ছিল না, মুসকান আপা নিষেধ করেছিল মসজিদ দিকে না যাওয়ার জন্য। আমি বাধ্যতামূলক কি কারণে যেন ওইখানে আবার চলে গেছিলাম মসজিদের দিকে। মসজিদ দিকে যাওয়ার পরে খেয়াল করলাম মানে এমন একটা নিঃশ্বাস ফালাইতেছে, মানে বিশাল বড় বড় নিঃশ্বাস, কেমন যেন একটা অপর থাকতেছে। হুজুর তো আমাকে দোয়াটা দিয়েছিলাম, দোয়াটা পড়তেছিলাম, এত শরীরে বেশি লাগতেছে না। তখন আমি হাইটে সামনে যাইতেছি, কিছু খেয়াল করি না, হঠাৎ পিছনে ঘুরে তাকাইতে আমার পিছনে একজন ঘোড়া দাঁড়ায় আছে, ঘোড়ার উপর একজন মানুষটা বইগুলো দাঁড়ায় লইছে, যে ঘোড়ার উপরে একটা ছুরি নিয়ে আসে, আর ঘোড়ার উপর বসে আছে, আর মাথায় একটু টুপি, পাগড়ি পরা টুপি পরে আছে। তখন রাসেল ভাই আমি খেয়াল করলাম যে রূপে মাথায় টুপি পাগড়ি পরার পরে তারপর হাতে একটা ছুরি নিয়ে আসে বসে আছে। আমাকে বলতেছে যে এখানে আমি কিসের জন্য আসছি। পরে আমি বলছি এখানে আমি আসছি এমনি, আমি একটা শব্দ শুনতে পারলাম তাই জন্য আসছি। কিন্তু ঘোড়াটা অপর পাশে ছিল, লোকটা আমার পিছন থেকে কথা বলতেছে, মানে ঘোড়াটা আমি ছিলাম ঘোড়ার পিছনে, ঘোড়া ছিল আমার সামনে, এরকম ভাবে আমি কিছু ঘোড়া দেখতে পারতেছি, ঘোড়ার পিছন দেখতে পারতেছি, কিন্তু সামনে দেখতে পারতেছি না। কিন্তু সেই লোকটা সামনে ছিল, কিন্তু আমার দিকে তাকায় না, পিছন দিকে রয়েছে। তারপরে হঠাৎ বলতেছে এখান থেকে চলে যাওয়ার জন্য। আমি বলছি ঠিক আছে চলে যাবো। আমি যখন ঘোড়ার সামনে যাবো খেয়াল করলাম ঘোড়ার মাথা নেই, আর রক্ত টপ 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 করে রক্ত পড়তেছে, আর এই রক্ত টপ টপ আর ঘোড়ার নিঃশ্বাসটা এমন হইতেছে। তখন আমি একভাবে একটা বই পাওয়ার পরে এত জোরে একটা চিল্লি দিয়ে এখানে জ্ঞান হারিয়ে ফেলি। কারণ রাসেল ভাই বুঝতে পারছেন মাথার এমনি ঘোড়ার মাথা নেই, তারপরে রক্ত পড়তেছে, আর ঘোড়ার একটা নিঃশ্বাস, আর হুম হুম করে একটা শব্দ হইতেছে, এত ভয়ঙ্কর রাসেল ভাই। আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে, তখন আবার পরে যাই। পরে যাওয়ার পর চিল্লে যাওয়ার পর ইমাম সাহেব ছিল মসজিদের পাশে, আবার ইমাম সাহেব দূরে আসে। ইমাম সাহেব আসার পরে আমাকে ধরে, ইমাম সাহেবের নাম ছিল আলী, তিনি আমাকে দোয়াটা পরে তারপরে কিছু পরে
পরে হুজুর চলে যায়, চল যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, পরে আমি বললাম যে এমন এমন সমস্যা। তোমাকে নিষেধ দেওয়ার পরে তুমি কেন এখানে আসো? হুজুর এরকম সমস্যা, ভাবছি আপনার কোনো শরীর খারাপ হইব, আর এরকম শব্দটা শোনার পরে আমি দূরে বাইরে আসলাম, কারণ ভাবলাম হয়তো আপনার কোনো সমস্যা, তাই জন্য আসছিলাম। পরে ইমাম সাহেব বলছে না, এরকম কোনো সমস্যা হইলে কোনো সময় বাইরে হইবা না, আর এখন কোনোদিন বাইরে হইবা না, দরকার আমার ফোন দিবা। পরে আমি বললাম, পরে একদিন চলে গেল। পরের দিন স্বপ্নে দেখতে লাগলাম আমি, ঘোড়াটা বারবার আমার বলতেছে যে কখনো আর এখানে আসবি না, কাউকে আমার কথা বলবি না। বারবার আমাকে হুমকি দেওয়ার মতন কথা বলতেছিল। আমি খুব ভয় পাইতেছিলাম। হুমকি 1 দিন 2 দিন 3 4 দিনে কন্ট্রোল করতে পারি না। পরে আমি পাই পাগলের মতন ওরে যাওয়ার অবস্থা, মাথা মতো আমার ঠিক নাই। আমি যেদিকে তাকাই এদিকে শুধু ঘোড়াটা দেখতে পারতেছি, যেদিকে তাকাই এদিকে। আর স্বপ্নে আমাকে বারবার নিষেধ দেওয়া হইতেছে যে আমি আর কাউকে শেয়ার না করতাম। পরে ইমাম সাহেব বলতেছে কি সমস্যা, আমি বলতে পারি নাই। পরে ইমাম সাহেব আমাকে একটা গুন্টির ভিতরে বসানোর পরে ইমাম সাহেব কিছু দোয়া টোয়া পড়ার পরে তার কিছু জিনের সাথে কথা বলে, আমার বেশি নিয়ে কথা বলার পরে জিন বলতেছে যে ওর ভিতরে কিছু জিন প্রবেশ করে গেছে, আর কিছু জিন ওরে ব্যবহার করতেছে, কিন্তু ওর ক্ষতি করতেছে না, এমনি কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে না। আর ওরে কোনো ইয়া নাই, মারা কোনো চিন্তা ভাবনা নাই। তাদের চিন্তা একটা, ওরা একটু বই দেখানো আর ওর নিয়ে একটু মজা করানো। মানে এরকম ভাবে কিছু বলছিল আমাকে নিয়ে, সেটা আরো কিন্তু তদন্ত দিছিল। পরে বলতেছে যে মাথা কাটা যে ঘোড়াটা আমাকে নিয়ে দিতে চাই তাদের দেশে, মানে কোন একটা কারণ বসতে আবার দিয়ে যাবে। তখন এমন বলতেছে আটকানোর পথ হইতে পারে এখান থেকে বদলি করে দিতে হইব, আর নাইতে পারে নাইট ডিউটি থেকে সরাই দিতে হইব। পরে কথা বলার পরে, জিনিস সাথে কথা বলার পরে ইমাম সাহেব বললো যে তোমার এখানে থাকাটা ঠিক না, আর নাইতে তোমার এখন চেঞ্জ করতে হইব। পরে আমি আবার একথা শোনার পরে মুদির সাথে করলাম, আর শরীরে এত ঝড় রাসেল ভাই কি বলবো, মার মাথা এত ব্যথা। পরে আমি মুদিরে বললাম যে সমস্যার পরে তারপর হয় না, সে মাথা করে ঘোরাটা। তারপরের দিন আবার রাত্রেবেলা আমি রাত 2টা বাজে আমার রুমে, রাসেল ভাই বিশ্বাস করে রুমটা রক্ত তক 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 হয়ে গেছে, এত হিম করা রক্ত রাসেল ভাই, আমি একবার কল্পনা করতে পারি না কিভাবে হলো। আমি শুধু একটু চিন্তা করতেছি যে এত রক্ত ভাবে পড়তেছে, আমার কি হয়ে যাবে। আমি চোখ বুঝে আছি আর দোয়াটাই পড়তেছি, চোখ বুঝে আছি দোয়াটাই পড়তেছি, কিন্তু হয়তো দোয়ার অনুসুদে আল্লাহ হয়তো জিনটা আমার কাছে আসতে পারতেছে না, কিন্তু দূর থেকে হয়তো হুমকি আর গর্দন দিয়ে যাইতেছে, বলতেছে তোকে আমি নিয়ে যাবো, তোরে আমি নিয়ে যাব। মানে এরকম ভাবে আমার একটা শব্দ করতেছে, সবকিছু কিছু ভাষাটা আরবিতে, কারণ আমি তো আরবি ভাষা আমার কাছে কন্ট্রোল হয়ে গেছিল। তখন আরবি ভাষাটা বেশি কিছুটা অল্প হইলেও বুঝতে পারতাম, মানে প্রায় 60% আরবি বুঝতে পারতাম, 40% বুঝতে পারতাম না, সেরকম আর কি। প্রায় 8 মাসের মতন হয়ে গেছে ভাই। তখনই আমি ভাবতে লাগলাম যে না, আর তখন করোনার তেমন চতুর্দিকে কোনো গাড়ি করে চলাফেরা সবকিছু বন্ধ, 24 ঘন্টা করোনা পথ, কিছু নাই, একমাত্র হসপিটাল খোলা, এছাড়া আর কিছু নাই, কোনো যাওয়ার পথও নাই। আমার বাধ্যতা হয়ে হসপিটালে থাকতে হইতেছে। চতুর্দিকে এক বিপদে পড়ে গেলাম আমি। তখন আল্লাহকে স্মরণ করতে লাগলাম, আল্লাহ তুমি আমাকে এখান থেকে দিয়ে নাও, আল্লাহ তুমি আমার দিকে সরাই নাও, আর আমার দিকে ধরে নাও। জিনগুলো পরে এক এক করে সব আমার পিছনে লেগে গেছে, কেন আমি সবকিছু শেয়ার করলাম ইমাম সাহেবের কাছে, কেন বললাম ইমাম সাহেব বলার পরে, তারপরে সব পিছনে লেগে গেছে, লাগার পরে আমি সবকিছু শেয়ার করলাম, সবকিছু বললাম। পরে একসময় স্বপ্নে আমাকে বলতেছে যে তুই বলিস তুই কাজটা ঠিক করিস নাই। তো আমি বললাম যে আমি বলি নাই। তুই বলিস তাই তোর কারেন্ট জিন বলছে। আমি বলছি আমার কারেন্ট জিন বলতে পারে, সেটা তো আমার তো কোনো দোষ নাই, কারণ তোর কারেন্ট জিন বলবো কেন। তখন আমি বললাম যে আমার কারেন্ট জিন বলতেই পারে, তাহলে আমার কি অপরাধ। না, তুই ভুল করছিস, তোরাকে মেরে ফেলবো। তখন খেয়াল করলাম যে পাগড়ি পরা যে হুজুরটা ছিল সে পথ দিকে ঘুরার পরে দেখলাম তার চেহারাটা কি বলবো, প্রায় বানর না কুকুর না এরকম ভাবে একটা মুখটা এরকম, যে সারা মুখে পশম অনেক বড়, ভাল্লুকের মতন হাতের নখগুলা, পা গুলা বিশাল বড়, আর গলাটা আসলে এত লম্বা যা বলে বুঝাইতে পারলাম না, যেটা আমি স্বপ্নে দেখলাম। আর ঘোড়াটা মাথার থেকে রক্ত কি কারণে পড়ে গেছে সেটা বলতে পারলাম না, কারণ ঘোড়ার কি কারণে মাথা আলাদা হয়েছে তাও বলতে পারলাম না। শুধু তো জানি সে আমার বলতেছে তোর আমি নিয়ে যাব, তো চলে নিয়ে যাব। পরে আমি বললাম না, সেটা তো হচ্ছে না, আমার তো কিছু একটা করতে হইব। পরে আমি ইমাম সাহেব বললাম হুজুর এরকম সমস্যা, এরকম আমাকে হুমকি দিছে, মারার হুমকি দিছে। পরে বলতেছে যে না, তাহলে তো বেদবস্তা একটা নীতি হবে। তখন অলিদ নামে একজন সৌদি আরব ছিল, সে তার কাছে সবকিছু শেয়ার করলাম। সে একজন মুফতি ছিলেন, তিনি আমাকে বলেছিলেন যে জামির এরকম সমস্যা যখন তোমার, আমি তোমার সাথে থাকবো,
ইমাম সাহেব আমার সাথে থাকতে লাগলো। 2 দিন, তারপরে 3 দিন মাথায় ইমাম সাহেবকে আক্রমণ করা শুরু করলো। ইমাম সাহেব এই হাতের নখ সেই চিমড়ি লাগতে লাগলো। একদিন ভালো ছিল, পরের দিন দিয়ে ঘটনা শুরু হয়ে যায়। তো ইমাম সাহেব বুঝতে পারছে যে আমার সাথে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা তারা আমার সাথে জড়িয়ে গেছে বা ভয়ঙ্কর ঘটনা ঘটাইতে চাইতেছে। তখন ইমাম সাহেব আমার সবসময় নিষেধ করছিল আর অলিদের সাথে থাকার জন্য বলছিল। সে অলিদে আমার সবসময় আমাকে জড়াই লাগতো, দোয়া পরে আমাকে সবসময় সেফটির ভিতরে রাখার চেষ্টা করতো, একই লড়াই করতো, এই জিনগুলোর সাথে একই লড়াই করতো। অনেক কষ্ট করার পরে তাই ও মহিলা জিনটা, প্রথম যে জিনটা আমাকে আক্রমণ করছিল, জিনটাকে বন্দি করে ফেলে। বন্দি করার পরে এক বোতলে বন্দি করে আমার বলছে পানির বোতল দেওয়ার জন্য, পানির বোতল ছিল আমার এখানে, পানির বোতল ছিল, বলছে পানিটা ফালাই দেওয়ার জন্য, পানিটা ফালাই দিয়ে পরে বোতলে বন্দি করে। পরে বলতেছে ওরা অনেক অনেক জিন আছে এখানে, ওদের একা পারতেছে না। তারপরের দিন একজন ছেলে আসছে আবার নতুন কৈতিকা জানে আর না, করোনা মাইদে ছেলেকে নিয়ে হয়েছিল। সে আবার কি কারণে জানে আমাদের বিল্ডিং হসপিটাল ছাদে গেছিল। ছাদে যাওয়ার পরে টিকটুক ভিডিও বানাতেছিল। হঠাৎ ছাদের থেকে চিৎকার দিয়েছে আমার বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে গেল, আমার নিয়ে গেল। এই কথা বলার পরে সবাই আবার দূরে ছাদে গেলাম। ছাদে যেতে দেখলাম ছাদে দাঁড়াই নিছে। হঠাৎ 3 তলা ছাদের উপর থেকে মাটিতে পড়ে গেছে। পরে মাথা ফেটে, হাত পা ফেটে এখানে মারা গেছে। মারা যাওয়ার পরে রাসেল ভাইয়ের নিয়ে হই, এখানে নিয়ে আসে। নিয়ে আসলাম, আসার পরে পরে স্বপ্নে ছেলেটা হুজুর বলতেছে যে হুজুর আমি মারা যাইনি, আমাকে এভাবে মারানো হয়েছে, আমাকে বাঁচান আর দয়া করে আমার লাশটা মা বাবার কাছে পৌঁছাই দেন। তো এই কথা এমনি করুন না, সবকিছু বন্ধ। তোর হুজুর 1 দিন 2 দিন করে খেয়াল করতেছে, কি করবে কিছু বুঝতে পারতেছে না। একটা লোক জীবন নিয়ে গেল, এখন আমার পিছনে লেগে গেছে। তো হুজুর চিন্তা করলো যে না, তাহলে আমারই বাঁচাইতে হইব। এখন টার্গেট যখন বলছে, যখন আমার বাঁচাইতে হইব। তখন হুজুরের জন্য ছেলেটা কথা বলার পরে তখন হুজুরের চিন্তা ভাবনা করলো না, এখন ছেলেটা কি আগে প্রথম বাঁচাইতে হইব, বাঁচানোর পরে তারপরে এখন আমার চিন্তা ভাবনা করতে হইব। হুজুরের কিভাবে লাশ ফাটাইবো, হুজুর তো মাথা ঢুকতেছে না। পরে আমার কাছে সবকিছু শেয়ার করলো। পরে আমি আমার ম্যানেজারের সাথে কথা বললাম, পরে বলতেছে ঠিক আছে লাশ দেশে পাঠানো হইবে, আগে ফ্লাইট চালু হোক। তখন লাশ ফ্রিজের মর্গে লাগা দেওয়া হয়েছে। তো অনেক খেয়াল করলাম যে গুড়া কাটা যে মাথাটা ছিল, যে রোগটা, ওর সাথে এই ছেলেটা মানে কোনো একটা রুশি ধরে সবসময় থাকে, মানে আমি স্বপ্নে দেখতে পারতাম সে রুশি ধরে লাগতো আর সে লোকটা বসে থাকতো। বলতেছে ও একা গুড়া কন্ট্রোল করতে পারে না, আমাকে দরকার। মানে আমাকে নিয়মিত হুমকি ধুমকি দেখে দেখতো। আমি রাসেল ভাই পাগলের মতো হয়ে গেছিলাম, না পারতেছে কিছু বলতে, না পারতেছে কিছু সহ্য করতাম। আমি দিন দিন পাগলের মতো হয়ে যেতেছিলাম। মাথার চোর নিজে নিজে খাইতাম, নিজে খাইতাম। আমি শুধু দেখতাম পোকা মাকড় খাওয়ানোর সুইটে দিত, আমি কিছু করতে পারতাম না। মানে তনে বেশি অত্যাচারের কারণে ডাক্তার বুঝতে পারছে এটা পার্মানেন্ট কিছু না। আমাকে সবসময় ইন্ডেকশন দিয়ে আসে, আমার ঘুম পাড়াই লাগতো, নাইতে আমাকে অজ্ঞান করা লাগতো, সে চালাই লাগাই লাগতো, মানে কিছু না কিছু সবসময় থাকতো। তো মুস্কান সবসময় আমার কাছে থাকতো, আমাকে সবসময় নার্সের দায়িত্ব, একাই আমার দায়িত্ব নিত, সে সারালা থাকতো। এমন সময় এসে যে অলিদ আর মুস্কান একসাথে রাত্রেবেলা পাড়া দিত, কারণ রাত্রেবেলা আমি একাই বলে চলে যাইতাম, কই যাইতাম আমার কেউ খেয়াল করতে পারতো না। তো সিসি ক্যামেরায় তো প্রকাশ করলে সিসি ক্যামেরা খেয়াল করতো যে আমার কেউ ডাইনে নিতেছে গা বা কেউ নিয়ে যাইতেছে গা, কিছু একটা ছাই আইতেছে, ঘোড়ার উপরে বসে আইতেছে, এরকম কিছু খেয়াল করতো। পরে ওর টার্গেট ছিল এরকম যে আমাকে নিয়ে যাবে। পরে এরকম করতে 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 হঠাৎ একদিন হুজুর টার্গেট করলো যে না, এই ঘোড়াটা বন্দি করার জন্য। তো ইমাম সাহেব অলিদ আর অলিদের 2জন বন্ধু ছিল, তারা আসছিলেন, তারা স্কলার ছিলেন। তারা আসার পরে সবাই মিলে একসাথে বৈশা এই ঘোড়াটা ধরে বন্দি করতে তার সক্ষম হই। ঘোড়াটা বন্দি করার সত্ত্বেও পরে ইমাম সাহেব আমাকে কিছু কথা বলে, এই ঘোড়াটা নাকি বলে এটা আমার জন্মসূত্র থেকে দূরে, আমার পিছনে ইয়ে আছে। আর পিছনে আছে বলতে এটা আমার বাংলাদেশ সুনামগঞ্জ তাহিরপুর থানাতে, এখান থেকে কিছু একটা সম্ভব ওইখানে পাহাড়ের থেকে ওইখানে গেছিলাম আমি ছোটবেলা বলে, ওইখানে আব্বু আম্মু এখানে বলে আমার নিয়ে গেছিল। ওইখানে যাওয়ার পরে কোনো একটু সম্ভবত আমি ছোট ছিলাম, তখন আমি খেলাধুলার পথে একটা পাথর নিয়ে বলে আমি ওইখানে ডিল মারছিলাম যেখানে ঘোড়াটা থাকতো। কিন্তু থাকার পরে সে আমাকে সবসময় খুঁজে বেড়াইতো, পাই না। হঠাৎ একদিন কি কারণে যে সৌদি আরবে এখানে এসে বলে আমাকে খুঁজে পাই। কিন্তু রাসেল ভাই আমি এটা একটা কল্পনা করলাম যে, মানে কল্পনা বলতে একটা ভাবতে লাগলাম যে আমি ছোটবেলা যদি এরকম হইতো তাহলে সে আমার সাথে প্রায় 20টা বছর ধরে, তাহলে আমি একদিক সেদিক আছি, মানুষ আছে, সে আমাকে খুঁজে পাইলো না। 20 বছর পরে সে আমাকে কিভাবে সৌদি আরবে খুঁজে পাই, আমি এটি বুঝতে পারলাম না। তখন আমার একটু বই ক্লান্ত হয়ে গেল, না পারছি বাড়িতে সহ্য করতে, না বাড়িতে পারতেছি শেয়ার করতে। বাড়িতে শেয়ার করতে মা এমনি
কারণ আমার দুইটা কিডনির সমস্যা, পানি হয়ে গেছে, আর কিডনির এমনি সমস্যা হইতেছে। আর দ্বিতীয় কথা এমনি একটু সমস্যার ভিতরে আমার পরিবারটা ছিল, একটু প্যারামেডিক অফিসে। কারণ পরিবারটা সমস্যার ভিতরে ছিল বলতে কয়েকদিন পরে পরে আমার আম্মুকে কেউ একজন ডাকতো নিয়ে যাওয়ার জন্য, বলতে চলে আয় চলে আয়। তখন আম্মু শুধু কান্না করতো আর আমার গলা ধরে বলতো যে বাবার আমি মনে হয় বাঁচতাম না, আমি বাঁচতাম না, এরকম কিছু একটা বলতো। আমি বলি কেন, আমার ডাকে কেউ। পরে আমাদের একজন পীর সাহেব ছিল, আমার মার পীর সাহেবের কাছে হয়েছিল, বাইতুল্লাহ শাহ। তিনি কিভাবে কি করছিল সেটা আমি বলতে পারলাম না। তো ইমাম সাহেব বলছিল এখান থেকে জন্মসূত্রে দিয়ে ও আমার পিছনে নিয়েছিল, আর ও আমাকে চাইছিল নিয়ে যাওয়ার জন্য তাদের দেশে। কি কারণে নিতে চাইছিল সেটা ইমাম সাহেব জানতে পারেনি। আর আমাকে বলা হয়েছিল যে এখান থেকে জায়গা ত্যাগ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব। আমিও চেষ্টা করছি এখান থেকে জায়গা ত্যাগ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব। সৌদি আরব চাইছিলাম, সৌদি আরব থেকে চলে যাবো। আমি যাইতে পারি রাসেল ভাই, করোনা জন্য আটকে গেছিলাম। তখনই ভুলবশত একটু ফ্লাইট চালু হয়ে যাই। তখন হঠাৎ আমার মাথায় খেয়াল আসে যে হুজুর তো আমি বলছিল ছেলের কথা লাশ দেশে পাঠানোর জন্য। এমনি লাশ পাই 6 মাসের মতন হয়ে গেছে পাই। আর ফ্যামিলি তো মনে হয় যোগাযোগ করতে আছে তাদের সাথে, আমার সাথে কোনো যোগাযোগ নেই কোম্পানির সাথে। পরে আমি মধুরে জিজ্ঞাসা বললাম যে এমন এমন সমস্যা, লাশটা কি কি করা যায়। পরবর্তী লাশটা দেশে পাঠা দেওয়া হয়, 1 সপ্তাহের ভিতরে সবকিছু কমপ্লিট করে লাশটা দেশে পাঠা দেওয়া হয়। তারপর থেকে চিন্তা করলাম আমি হসপিটালতে বেরিয়ে যাবো। হসপিটালতে বেরিয়ে যাবো আর একটা ধাক্কা খাই। একজন লোক অনেক লম্বা, এত লম্বা, তার শরীরে তো সুগান ছাড়াইতেছে। আমার বলছে আজ থেকে তুমি অনেক মুক্ত, তুমি নিশ্চিন্তে থাকো, কোনো সমস্যা নেই। তখন আমি একটু অবাক হইলাম যে আসলে কি, হঠাৎ আমাকে এই কথা কেন বললো। পিছনে তাকায় দিয়ে লোকটা নাই। তখন আমি একটু অনেক ভয় পাই গেছিলাম। হয়তো ভাবলাম হয়তো কোনো একটা সমস্যার কারণে হয়তো কোনো কিছু একটা বোল টুল দেখছি, হয়তো তেমনও হতে পারে। সে বইটা মনে ভিতরে আক্রান্ত হয়ে গেছিল। তো রাসেল ভাই আজও আমি এখন ঘুমাইতে পারি না। কারণ ঘুমাইতে গেলে রাসেল ভাই, আমি ঘুমাই থাকলে আমি যে রুমে ঘুমাই এই রুমে নিয়মিতই মোমবাতি, আগরবাতি, কিছু হার, কিছু সবসময় আমার রুমের ভিতরে মাঝখানে পরে থাকে। যেখানে আমি খাওয়া দাওয়া করি এখানে রুমে মাঝখানে বসে খাওয়া দাওয়া করতাম, সেইখানে পরে থাকতো প্রত্যেক দিন। এখনো নিয়মিত, এখনো প্রায় সময় ঘটে। কিন্তু আবার আপাতত মাসানিক ধরে ঘটনা একটু কিছুটা কম হইতেছে, কিন্তু নিয়মিত এগুলো ঘটতেই আছে। মানে মোমবাতি, কিছু হার, কিছু পরে থাকতো এখানে, কিন্তু এখান থেকে এখন নিয়মিত ঘটতেই থাকে। তার আসলে দুঃখের বিষয় হয়েছে যে আমি হসপিটাল নামটা আমি শেয়ার করতে পারতেছিলাম না, কারণ এখানে নিষেধ দেওয়া আছে হসপিটাল নামগুলো শেয়ার করা যাবে না। আর এমন ছবি টবি হসপিটালে ছবি তোলা নিষেধ করা আছে, কারণ ছবি তুলে এখানে ছবি তুলে পাঠাই, কিছুর মধ্যে কোনো সমস্যা হয় বা একটা সমস্যার কারণে আমাকে এখন ধরতে পারে, আমার 10,000 রিয়াল জরিমানা দিতে পারে, এমনকি আমার 1 বছর জেলও দিতে পারে, সেরকম আইন করা আছে। তার জন্য আসলে আমি ছবি টবি এখানে তুলি নেই, আর তাই জন্য ছবি তুলে পাঠাইতে পারতেছি না। তাই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আরো আছে রাসেল ভাই, পুরা ঘটনা শেয়ার করলে অনেক দূর শেয়ার করা যাইতো, কিন্তু আমি শর্টকাট যেগুলো দরকারি সেগুলো বললাম। কিন্তু এখনো রাসেল ভাই একা ঘুমাইতে পারি না, সে শরীরে জ্বরটা আছে রাসেল ভাই। প্রতিদিন রাত্রেবেলা আমার জ্বর ওঠে, দিনের বেলা আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ জ্ঞান করি, তো রাত্রেবেলাটা পারি না। রক্ত পরীক্ষা করলাম, পশা পরীক্ষা করলাম, কত কিছু পরীক্ষা করলাম রাসেল ভাই, এখনো পর্যন্ত আমি জ্বরটা কি জন্য এটা করতে পারতেছি না। আর এখানে রাসেল ভাই একটা কথা বলি, এখানে কোনো সৌদি আরবে তাবিজ তবিজ বা এরকম কিছু চলে না। বাংলাদেশে যায় তাবিজ তবিজ দিয়ে বন্ধু গেলে, এখানে শুধু একমাত্র কিছু দোয়ার উপর নির্ভর আর কিছু পানি পরে কিছু দেই, এখানের উপর নির্ভর করে চলে। কিন্তু রাসেল ভাই ভৌতিক ঘটনাটা আসলে এরকম, যার সাথে ঘটে সে বোঝে তার বেদনা। আর আমি এখনো সৌদি আরব কর্মরত আছি, আর এখন আপাতত হসপিটাল ছেড়ে আমি এখন একটা কোম্পানিতে আপাতত জব নিছি। এখন রাসেল ভাই সে কথা মনে হলে এখনো কাঁপে, কিন্তু বিশেষ করে রাসেল ভাই ঘটনা যে পুরার ঘটনাটা একটু আমার জীবনটা রাসেল ভাই পাই শেষ দিকে করে দিছিল। দেখ মন আল্লাহ তাআলা হয়তো কিছু না কিছু জন্য বাঁচিয়ে রাখছে। আর আমার আব্বু মারা গেছে এই রমজানে, কয়েক রমজানের আগে মারা গেছিল, প্রায় 6 মাস হয়ে গেল। 18 রমজানে মারা দেয়া, 18 এপ্রিল মারা গেছিল। আমি 18 এপ্রিল সৌদি আরবে আসছিলাম, তখন 3 বছর যখন আমার যেদিন পূর্ণ হলে সৌদি আরবের বয়স, সেদিন রাত্রে রাত 3 কোটি আমার আব্বু মারা যায়। কোন একটা সমস্যার কারণে মারা গেছে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন রাসেল ভাই, আর আমার জন্য সবসময় দোয়া করবেন, সুস্থ দান করতে পারি। আর সবাই রিসেন্টলি ধরে বলি ঘটনা আর কিছু আছে শেয়ার করবো অবশ্যই। আমার হসপিটালের ঘটনা তো শেয়ার শেষ হলো, তারপর পাহাড় অঞ্চলে একটা ঘটনা আছে সেটা শেয়ার করবো। তাছাড়া আরেকটি ঘটনা আছে যে আমি কোম্পানি ডিউটি করি, এখানে একটা ঘটনা আছে, এখানেও শেয়ার করবো অবশ্যই। কোম্পানি ঘটনা অবশ্যই শেয়ার করবো সবার আগে, কারণ কোম্পানি ঘটনাটা এরকম যে এখানে
3টা লোকও মারা গেছে, আরো কিছু সমস্যা আছে। যাই হোক, আমি একসময় শেয়ার করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এটি একটা ইমেল এবং এই ইমেলটি আমি রেখে দিয়েছি একদম সবার শেষে প্লে করার জন্য, তবে তার পরেও একটা অডিও ক্লিপ আছে যদিও। ছোট্ট একটা ইমেল, চলুন শুনে আসি, আশা করছি ভালো লাগবে। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন জানতে চাইলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা হাদিরা দক্ষিণ পাড়া থেকে লিখছি। আমার নাম মোহাম্মদ সাকিবুল ইসলাম শুভ। আমি আমার ছোট ভাই শান্ত 2016 থেকে ভূত FM শোনা শুরু করি এবং 2020 থেকে ভূত.com। আমরা দুজনেই ভূত.com এর নিয়মিত লিসেনার। এটা আমার ভূত.com এর প্রথম ঘটনা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার এলাকার হায়দার আলীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তিনি এখনো জীবিত আছেন। ঘটনাটি যে স্থানে ঘটেছে আমি সেই স্থানের একটু বিবরণ দেই। একটা বিশাল বড় চাষের জমি, তার এক পাশে ভিটে যেখানে দাঁড়িয়ে আছে বিশাল এক শিমুল গাছ, আর চারপাশে জঙ্গলে ভরা। ওই ভিটের নাম ধামার তলা। এর পাশ দিয়েই বয়ে চলেছে একটা খাল। খালটির বিবরণ দেই। এটা এমন একটা খাল যার ঘটনা জানে না এমন লোক আমাদের এলাকায় নেই। এই খালে রোস্তম মিয়াকে শরীর থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়েছে। আরো 2 জনের রহস্যজনক মৃত্যু ঘটেছে এখানে। তাদের মধ্যে একজনের ছেলে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আর একজনের মেয়ে শামুক সংগ্রহ করতে গিয়ে মারা গেছে। ওদের দুজনটির লাশ খালের পানিতে পাওয়া যায়। কিভাবে মৃত্যু ঘটে সেটা জানতে পারেনি। আবার একটা গলায় কলস বাঁধা লাশ ভেসে আসে এই খালে, কিন্তু জানা যায়নি লাশটি কার ছিল, কোথা থেকে এসেছে, কেউ বলতে পারে না। এই সব মুক্তিযুদ্ধের আগে ঘটেছিল। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। তখন রাত প্রায় 2:30। হঠাৎ বিড়ি টানতে টানতে হায়দার কাকার আগমন। তখন আমরা 3 জন বসেছিলাম। আমাদের কাছে এসে তিনি বসলেন। তখন তার কাছে ভৌতিক ঘটনা জানতে চাওয়া হলো। তার চোখ মুখ শুকিয়ে গেল, কিন্তু বলতে চাইল না। কাকা বলল, ভয় পাবি। আমি বললাম, বলেন না, কিছু হবে না। তিনি আরো জোরাজুরি করতেই এক কালো অধ্যায়ের ঘটনা বলতে শুরু করলেন। তখনও আমাদের দেশ স্বাধীন হয়নি। আমরা পাকিস্তানের সাথে যুক্ত। আমি তখন যুবক, প্রচুর অভাব। আমি কাজ করি লোকের, আর বয়স তখন 19, বিয়েও করিনি। ধান চাষের সময় একটা কাজ পাই, জমিতে পানি সেচতে পার। এই ঘামার তলায় খুব খুশি হই কাজটা পেয়ে। রাতে সেখানেই থাকতে চাই। ছোট একটা ঘরও আছে, মাইনেও ভালো। আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। শনিবার থেকে আমার কাজ শুরু। প্রথমে হালকা ভয় লাগে, কিন্তু আমি 1 সপ্তাহ কাজ করার পর ভয়টা কেটে যায়। সমস্যা হয় 1 সপ্তাহ পর শনিবার রাতে। সেচ দেয়া শেষ করে ঘুমিয়ে গেছি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। তখন আনুমানিক রাত 2টা বা 2:30। আমি উঠলাম, উঠে বিড়ি টানতে লাগলাম আর বাইরে গিয়ে টয়লেট করে আসলাম। ঘুমাতে যাব ঠিক তখনই আমার ঘরের উপরে বিশাল কিছু একটা পড়লো। মনে হলো শব্দ বিকট। আমি ভয় পাইনি। তখনই আমি বাইরে গিয়ে দেখলাম কিছু নেই। সেদিন কিছু ঘটল না। সাহস বেড়ে গেল। তারপরে রাতে একই ঘটনা। ওই ঘটনার সাথে আমি যেন পরিচিত হয়ে যাই। তারপর শুরু হয় আরেকটা সমস্যা। এবার ওপরে নয়, আমার ঘরের দরজায় টোকা। 1 বার, 2 বার, 4 বার। আমি দরজা খুলে দেখি কিছুই নেই। এভাবে কেটে গেল কয়েকদিন। দরজা খুলে কাউকেই দেখতে পাই না। তারপর 2 দিন স্বাভাবিক, শব্দ নেই, কিন্তু আমি যেন ওই শব্দ শোনার অপেক্ষা করি। 3য় দিন একটা টোকার শব্দ, গোয়ানোর শব্দ পাই। আমি তখনও জানতাম না আমার সাথে কি ঘটতে চলেছে। এই গোয়ানোর শব্দ দিন দিন বেড়েই চলতে থাকে। হঠাৎ একদিন শুনলাম কেউ গোঙাচ্ছে আর ঘরের চারপাশ দিয়ে দৌড়াদৌড়ি করছে। কিছুক্ষণ পর
সব ঠান্ডা। ভিটের মেশিন ঘরের দরজার নিচের কিছু অংশ ফাঁকা। হঠাৎ আমি লক্ষ্য করি দরজার নিচ দিয়ে কিছু একটা প্রবেশ করছে। আমি দেরি না করে হাতে একটা রেঞ্জ নিয়ে বেরিয়ে পড়ি এবং দেখতে পেলাম ব্যাঙ আকৃতির একটা বড় মাথা ঘরের ভেতরে, বাকি অংশ বাইরে। আমি কিছু না ভেবেই রেঞ্জ দিয়ে সজোরে সেটাকে আঘাত করি। প্রাণীটি পালিয়ে যায়। আমি তখন একটু চিন্তিত হয়ে পড়ি, এটা আবার কি? এমন আকৃতির প্রাণী আমি জীবনেও দেখিনি। আমার ভয় কাজ করেনি, কিন্তু অবাক হয়েছি বটে। এটা আবার কি? এর পরের রাতে আমি যখন ঘামার তলায় যাই এবং কাজ শেষ করে বিড়ি খাই, তারপর বিছানায় শুয়ে পড়ি, শুয়ে পড়ার 10 মিনিটের মধ্যেই দরজায় কড়া নাড়ছে কেউ। 2 বার, তৃতীয়বার কড়া নাড়ছে। আমি তখন হাতে আবারও রেঞ্জ নিয়ে দরজা খুলি। দরজা খুলে আমি যা দেখলাম, মৃদু আলোতে ব্যাঙ আকৃতির একটা প্রাণী, তার মাথা ছিল শিয়ালের মতন অনেকটা, এবং ভয়ে আমি রেঞ্জ দিয়ে জোরে সেটাকে আঘাত করি। আমি ভেবেছিলাম এই প্রাণীটিকে যদি ছেড়ে দিই আমাকে মেরে ফেলবে। অতঃপর একের পর আঘাত করতে লাগলাম। আঘাত লাগার জন্য প্রাণীটি পালিয়ে গেল। আমি ওর পেছনে যেতে লাগলাম। ধান ক্ষেতের সরু আইল দিয়ে দৌড়ে একের পর এক আঘাত করতে থাকি। হঠাৎ দেখি আমি খালের পাড়ে এসে পড়েছি। আমার হুঁশ ফিরল, আর অমনি প্রাণীটি ঘুরে দাঁড়িয়ে আক্রমণাত্মক হয়ে গেল। এবার আমি কিছুটা ভয় পেলাম। প্রাণীটি হিংস্র হয়ে ওঠে, আমার দিকে এগিয়ে আসতে থাকে। প্রাণীটি আমার 2 হাত বরাবর এসে পড়ে। আমি ভয়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো রেঞ্জ দিয়ে আছড়ে পড়ি প্রাণীটির ওপরে। আমি বারবার প্রাণীটির মাথায় আঘাত করতে লাগলাম। এবার করুণ আর্তনাদ চিৎকার করে উঠল প্রাণী। আমার সাহস বেড়ে গেল। প্রাণীটির আর্তনাদ যেন দুনিয়া এফোড় ওফোড় করে দিল। পরিবেশ পরিবর্তিত হয়ে গেল। ঘন কালো মেঘে ছেয়ে গেল আকাশ। আমার শরীরের সব শক্তি দিয়ে সজোরে ঘন ঘন আঘাত করছে প্রাণীটিকে। প্রাণীটির দেহ নিথর হয়ে পড়ল। তখন আমি আঘাত করা থামিয়ে দিই। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসে। আমি প্রাণ নিয়ে ছুটে পালালাম। বাড়িতে গিয়ে আমি জ্ঞান হারাই। এরপর 7 দিন জ্বরে ছিলাম। এই 7 দিন আমি কিছুই করতে পারিনি, কোনো কথা বলতে পারিনি। কাজ হারানোর ভয়ে ঘটনাটি কাউকে বলিও নি। আর ভাবলাম সব তো শেষ হয়ে গেছে। আমি জানি না যে আমার জন্য কি অপেক্ষা করছে। সুস্থ হয়ে আবারও কাজে ফিরলাম। 2 দিন ভালোই কাটলো। আমি মনে মনে ভাবলাম এবার শান্তি মতো সব ঠিক হয়ে যাবে, ঘুমাতে পারবো। কিন্তু পরের দিন ছিল বুধবার। বুধবার রাতে আমি যথা নিয়মে কাজে যাই এবং কাজ শেষ করে মেশিন ঘরের দিকে রওনা দেব। হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়, বজ্রপাত শুরু হয়। তখন আমি খালের পাড়ে দাঁড়িয়ে আছি। আমার মনে হলো আমার পাশ দিয়ে কিছু একটা যেন চলে গেল। একটু পরে ধান ক্ষেতগুলো নড়ে উঠল। আমি ভাবলাম শেয়াল হয়তো। দ্রুত ঘরে চলে আসলাম। প্রচন্ড বজ্রপাতের শব্দে আমার কান ঝালাপালা হয়ে গেল। তখন আনুমানিক রাত 10টা থেকে 11টা। প্রচন্ড বাতাসে আমার ঘরটি কেঁপে উঠল। বাইরে থেকে কর্কশ কণ্ঠে কেউ বলে উঠল তার ছেলেকে নাকি আমি হত্যা করেছি। এবং আমার শরীর মুহূর্তের মধ্যে শীতল হয়ে যায়। আমি দেখি বড় অবয়ব আকৃতির কিছু একটা। মুহূর্তের মধ্যে তার হাত আমার দিকে এগিয়ে আসে। আমি ভাবলাম আমি কোনো স্বপ্ন দেখছি, আমি জ্ঞানে নেই। সে আমাকে ঘর থেকে বের করে উঁচু করে ক্রমাগত বাড়ি দিতে লাগলো। আমার পুরো শরীর ব্যথায় কাতরাতে শুরু করলাম। আমি অবয়বটি বিশ্রী হাসি দিতে লাগলো। আবার আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর কতক্ষণ পরে জ্ঞান ফিরে যাই না। জ্ঞান ফেরার পর অবয়বটি আবার আমার দিকে এগিয়ে আসে, বিশ্রীভাবে হাসি দেয়, মাটি থেকে উপরে তুলে নেয় অনেক উঁচুতে সেই বিশাল শিমুল গাছটির দিকে। সে নিয়ে যায় আমাকে সেখানে। কান্না করার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না, যেন আমার দেহ নিরুপায়। সেই অবয়বটির মায়া জালে বন্দি। সে ঝোপঝাড় মোটা লতা পাতা দিয়ে আমার গলা পেঁচিয়ে ফেললো। আমি শুধু অপলক ভাবে দেখছিলাম, কিছুই করার ছিল না। লতা পাতা পেঁচিয়ে আমাকে ঝুলিয়ে দিল সেই শিমুল গাছটায়। আর তার বিশ্রী রকমের হাসির আওয়াজ আমার দেহ থেকে যেন প্রাণটাকে বের করিয়ে নিয়ে যেতে চায়। আমাকে উন্মাদ করে তুলল তার সেই হাসি। আমি বাঁচার জন্য প্রাণপণ ছটফট করতে লাগলাম। লাভ হচ্ছিল না। দোয়া কালাম যা জানি সব পাঠ করলাম। ঠিক হঠাৎ আল্লাহর রহমত আমি দূর থেকে শুনতে পাই আজানের ধ্বনি। আর অমনি পড়ে যায় বিশাল সেই শিমুল গাছটা থেকে, যার কারণে আমার হাত ভেঙে যায় এবং এখনো আমার হাত পাকা। এই ছিল হায়দার কাকার সাথে ঘটে যাওয়া ঘটনা, সত্য ঘটনা। প্রমাণ হিসেবে আমি আপনাকে তার হাতের ছবি পাঠিয়ে দেব। অনুরোধ রইল ছবিটা শেয়ার না করার। গুছিয়ে লিখতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমি এসএসসি পরীক্ষার্থী, আমার জন্য দোয়া করবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা?
Vietnambooth.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় বুথ ফেমের শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি মোহাম্মদ ইউসুফ বলছি উত্তরা থেকে। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, আর আমি যে ঘটনাটি এখন শেয়ার করব মূলত সেটা আমার সিরাজগঞ্জে 17 উপজেলায় ছনগাছা ইউনিয়নে কোনো একটা গ্রামের ঘটনা। প্রথমে বলে রাখি রাসেল ভাই, আমি বুথ এফএম থেকে শুরু করে আজ বুথ.com এ যতগুলো পর্ব হয়েছে সবগুলোই শোনা হয়েছে। আর বুথ এফএম বা বুথ.com ছাড়া বা আপনার মেইল পড়া ছাড়া, এগুলো ছাড়া আসলে আমার ঘুমানোটা কল্পনা করা যায় না। বুথ এফএম কে আসলে অনেকটা ভালোবাসি। তো এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আসলে আমার মামার বাড়ির ঘটনা, মামাতো ভাইকে কেন্দ্র করে। তা আসলে মাছ ধরার একটা ঘটনা। তো সঙ্গত কারণে আমি আমার মামাতো ভাইটার নাম প্রকাশ করছি না, তো আমি সেই কারণে একটা অন্য নাম ইউজ করছি, শওকত হিসেবে ইউজ করছি। তো আমার দুটা মামা, বড় মামার ছেলের নাম শওকত আর ছোট মামা, তারা ঠিক করে যে আসলে মাছ মারতে যাবে। খালায় বাসা থেকে হাফ কিলো দূরেই একটা খাল ছিল এলাকাতেই। তো যেরকম কথা সেরকম কাজ, সন্ধ্যার দিকে বের হয় আসলে মাছ ধরতে যাবে। সেই জন্য আসলে চেনেন বা অনেকে জানেন যে গ্রামে ছিপজাল বলে থাকে, এই 4টা বাঁশ দিয়ে 4 কোণারে জালি বা যেটা হোক নেট ওটা বাঁধা থাকে, আর 2টা বাঁশ পাড়া থাকে পানির উপরেই ভাগি। তো এরকম করে আসলে মাছটা ধরা হয় গ্রামে। তো ওটা দিয়ে আসলে মাছ ধরার কথা ছিল। রাত্রে সন্ধ্যার পরে আসলে বের হয়। সন্ধ্যা থেকে মোটামুটি 8-9টা পর্যন্ত ভালোই মাছ মারতেছিল আর কি। তো যাই হোক, এভাবে 9টা পর্যন্ত মাছ মারা শেষে 10টার দিকে ছোট মামা আর শওকত ছিল আসলে মাছ মারার ওইখানে। মোটামুটি ভালোই কিছু মাছ মারছে। আর চারদিকে তখন গ্রামের রাত, মানে অনেক রাত, প্রায় 10টার কাছাকাছি। তো প্রচুর রাত, 14 অন্ধকার। মানে মামার সেদিন আবার মাছ নিয়ে মানে ওই মামির বাসায় যাওয়ার কথা। হ্যাঁ, তো মামির বাসায় যাওয়ার কথা। তো মামা তো ভাইকে বললো যে তাহলে তুই মারতে থাক, আমি মাছ কটা নিয়ে গেলাম। আর আমার যে বড় মামা ছিল উনি আসবে একটু পরে, বাসা থেকে উনি আসবে। দিয়ে তারপর ছোট মামা চলে গেল। ও মূলত তখন ওইখানে একাই, রাত 10টা। আর জালিটা বাঁধা ছিল আসলে কিনারা থেকে, খালের কিনারা থেকে বুক পানি দিয়ে যেতে হয় আপনার 10-12 হাত সামনে। এত দূর বুক পানি দিয়ে গিয়ে জালির উপর উঠতে হবে, মানে বাঁশ দিয়ে বাঁধা থাকে, ওটার উপর উঠতে হবে। তো ওইখানে এই পর্যায়ে ওইখানে মাছ মারতে ছিল রাত বাজে 10টা। তো মারতে মারতে একটা সময় খেয়াল করে যে আসলে জালির ভিতরে কালো কি যেন একটা মানে দেখা যাচ্ছে। জালিটা যখন তুললো তখন কালো কি যেন একটা দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে তো ওঠার পরে মানে তীব্র মাছ পচা যে গন্ধ, মানে এত গন্ধ যে মানে টেকা কঠিন। চতুর্দিক অন্ধকার, জাস্ট একটা টর্চ লাইটের আলোতেও দেখতেছে যে জালির ভিতরে অনেক গন্ধ, মানে প্রচুর গন্ধ বের হয়েছে, প্লাস কালো বস্তার মতো, অনেক বড় বস্তার মতো উঠছে। আর জালির যে চতুর্দিকে যে বাঁশ বাঁধা ছিল ওগুলো মানে ভেঙে যাওয়া অবস্থা। এমত অবস্থায় ও কিছুটা বুঝতে পারে যে এটা আসলে ভালো কিছু না, যে এলাকার ভাষায় যেটাকে বলে যে মাইসা দেওয়া আর কি। তো মাইসা দেওয়া এটা তো বুঝতে পারছি। তো এই মুহূর্তে এখন ও একটু ভয় পাচ্ছে। এমনি সাহসী ছেলে, গ্রামের ছেলে, ওর সাথে এর আগেও অনেক রকমের ঘটনা ঘটে গেছে। তো বুঝতে পারছে যে আসলে এরকম মাইসা দেওয়া টাইপের কিছু একটা। তো এর কিছুক্ষণ পরে 2 বা 1.5 মিনিট পরে বড় মামা এসে ডাক দেয় যে শওকত কই, বা এরকম কিছু একটা। তো বলে যে আব্বা আমি এই যে এইখানে। তো পরে লাইট নিয়ে এখানে কাছে আসে তখনও কিন্তু এটা কিন্তু যায় নাই, ওইখানে আছে।
তো এই মত অবস্থায় আমার মামাতো ভাই আবার ওকে একটা গালি দিয়ে বসে, মানে বাজেভাবে একটা গালি দিয়ে বসে, গালিটা বলে যে তুই পারলে যাইস আমার বাসাতে, চিৎকার দিয়ে উঠছে যে ভাইকে মেরে ফেললো এই টাইপের কিছু। সবাই রুমে আসে, রুমের দরজা ভেঙে আর কি ভিতরে ঢুকে দেখে যে খুব বাজেভাবে মানে মামাতো ভাই পড়ে আছে। তারপর ওকে জিজ্ঞেস করলো কি হলো না হলো, পরে এই যে এই ঘটনাগুলো বললো। দিয়ে তখন ছোট মামাকে কল দেওয়া হলো, উনি তো শ্বশুর বাড়ি চলে গেছে। তো উনি ওইখান থেকে আসলো, এসে এখন রাত্রে পরা পানি বা ঝাড়ফুঁক যেটা হয় ওনারাই করলো। করার শেষে স্বাভাবিক। এখন দ্বিতীয় দফে যখন ঘুমাবে তখন মামি আসলে বড় মামি ওইখানে পাশেই ছিল, বসেছিল। তো বাইরে লাইট চালানো ছিল, ওটা অফ করে দিয়েছে, সব অফ, মোটামুটি অন্ধকার টাইপেরই। এই মুহূর্তে ছোট মামি ওইখানে ছিল। ছোট মামি যখন রুমের বাইরে গেছে তো দেখে যে বাইরে কালো, মানে বিশাল বড় কালো কিছু একটা দাঁড়ায় আছে। তো তার দেখে মামি মানে ওইখানে সেন্সলেস হয়ে গেছে চিৎকার দিয়ে। তো এটা আশেপাশের যারা ছিল, বড় মামা, বড় মামি, তারপর মামাতো বোনটা ছিল, ওনারা এসে দেখে অজ্ঞান হয়ে গেছে। তো পানি টানি ঢেলে আর কি স্বাভাবিক করা হয়। তো ওটার পর্যায়ে পরের দিন একই অবস্থা, ওরকম আবার আগের দিনের মতোই। দিয়ে কবিরাজ আনা হলো। কবিরাজ এসে রুমের ভিতরে ঢুকে জাস্ট দরজাটা খুলেই দরজার সামনেই, মানে রুমের ভিতরেই দরজার কাছে একটা নকশা আঁকলো। নকশা এঁকে তার যে রিচুয়াল এগুলো মেনে হাজির করলো। তো হাজিরের এক পর্যায়ে মানে ওই পিচার বা যেটা বলেন না কেন, এটার সাথে কথা বলার মাধ্যমে যেটা আর কি শুনতে পারে, সেটা হচ্ছে যে পিচাসটা যেটা বলে যে আসলে ও আমাকে অনেক বাজেভাবে গালি দিছে, আর এটা বলছে যে তুই বাসায় যাস, কি করতে পারিস করিস। তো এটা কেন বললো, এই জন্যই আমি আসছি, আমি ওকে নিয়ে যাব, ওকে মেরে ফেলবো, এই টাইপের কিছু। তো অনেক কথা কাটাকাটির পরে কবিরাজের সাথে কোনোভাবে যেতে রাজি হয় না। তো তারপরে এক ধরনের যাওয়ার মধ্যেই বিদায় করা হয় ওই দিন। এরপর প্রতিদিনই প্রায় ঘুম ভেঙে যেত। তারপর তাবিজ দেওয়ার পরবর্তীতে ঠিক হয়ে গেছে, এখন ওরকম কিছু না। রাসেল ভাই বলে রাখা ভালো, ওই খালটা আসলে